বইয়ের সবকিছু জানতে হয় না, বইয়ের 80% জানলে আপনি পাস, বাকি 20% না জানলে কিছু হয় না। আচ্ছা, আমরা একটু আমরা শুরু করি, হ্যাঁ? আমরা আসুক আস্তে আস্তে। আচ্ছা, মূলত আজকে আমাদের ক্লাসটা আমরা যেটা করবো পিক্সেল সেটআপ নিয়ে ক্লাস করবো, ঠিক আছে? পিক্সেল সেটআপ আমরা কয়েক রকম ভাবে করতে পারি, কয়েক রকম বলতে দুই ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে প্লাগইন ইউজ করে করতে পারি। জিটিএম দিয়ে করতে পারেন, এটা আমি আপনাদেরকে আপাতত দেখাইতেছি না, কারণ হচ্ছে এটা একটু টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল পার্ট দিয়ে কোড টোড নিয়ে অনেক কিছু করতে হয়, ডাটা লেয়ার নিয়ে টানাটানি করতে হয়, ওয়েবসাইট সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হয়, বা আপনার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। মোটামুটি লেভেলের ধারণা থাকলে পিক্সেল সেটআপ করতে পারেন। যেহেতু আমাদের ওই জিনিসটা নাই, ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না ভাই আমার একটু দেখান পিক্সেল সেটআপটা কেমন হয়, একটা ক্লাস নিলে আমরা পিক্সেল সেটআপ করে দেখাবো ফুল ট্যাগ ম্যানেজার দিয়ে, ঠিক আছে, এটা আপ টু ইউ। কিন্তু কাজ করার জন্য আপনারা যেই লেভেলে আছেন ওই জায়গাতে পিক্সেল সেটআপের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্লাগইন দিয়ে আপনাদেরকে দেখাই দিব। পিক্সেল আমরা কার উপরে সেটআপ করব? ওয়েবসাইটের উপরে। ফেসবুকের উপরে তো পিক্সেল সেটআপ করার রাস্তা নেই। ফেসবুক নিজেই একটা প্রোডাক্ট, ওটার উপরে আমরা কোনো কিছু ট্র্যাকিং করার সিস্টেম নেই। পিক্সেল আমরা সেটিং করবো কার উপরে? ওয়েবসাইটের উপরে। তাহলে ওয়েবসাইটের উপরে যদি করতে হয় তাহলে আমার একটা ওয়েবসাইট দরকার। ওয়েবসাইট যদি আমার দরকার হয় সেক্ষেত্রে আমার কি দরকার? ওয়েবসাইট যদি রেডি করতে হয় একটা ডোমেন দরকার, একটা হোস্টিং দরকার। এখন আমার প্রথমে জানতে হবে যে ডোমেনটাকে আর হোস্টিংটাকে। ডোমেন হোস্টিং এই দুটো বিষয় সম্পর্কে আমার ক্লিয়ার থাকতে হবে। ডোমেন হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, কোনো ওয়েবসাইটের নামকে আমরা বলি ডোমেন, ঠিক আছে? যেমন ধরেন আমরা এদিকে সার্চ করি, ধরেন আমার নামে সার্চ করি ব্র্যান্ডিং, এই অন্যায় কেন? সমস্যা নেই, আপনার তো এটা তো কোনো ঝামেলা হয় না। যেমন ধরেন আমার সাইট যেটা আছে ওই সাইটটা লোড দিলাম। এখন এদিকে দেখেন আমার সাইটের নাম লেখা আছে না, পিছনে কি আছে? এক্স ওয়াই জেড। এই যে সামনের যে নামটা আছে এটা হচ্ছে আমার, এই যে পুরো সাইটটা হচ্ছে আমার ডোমেন। আর ডোমেনের ভিতরে লাস্টের যে পার্টটা আছে, দুষ্টামি করতেছে, সমস্যা নেই, যে লাস্টে যে পার্টটা আছে এটার মধ্যে এক্সটেনশন, ঠিক আছে? এদিকে কি থাকে? এক্স ওয়াই জেড থাকতে পারে, ডট কম থাকতে পারে, ওআরজি থাকতে পারে, এগুলো সব কিছুর মানে আছে। এক্স ওয়াই জেড এর মানে কি আমি জানি না, পাইছি কিনা ভালো লাগছে নিয়ে নিছি, মনে হয়েছে আমার লগে এক্স ওয়াই জেড যায়, এই কারণে আমি নিয়ে নিছি। তো ডোমেনের ডট কম এর মানে কি? কোম্পানি। মানে এদিকে যদি শাহপরণ ডট কম থাকতো মানে হচ্ছে এটা একটা কোম্পানি। যদি ডট ও আর জি থাকতো দ্যাট মিনস এটা একটা অর্গানাইজেশন। বুঝতে পারছি? যেমন ধরেন আমি যদি একটা অর্গানাইজেশন দেখাই আপনারে, যদি আমি এটা লোড দেই দেখবেন এটার পিছনে কি এক্সটেনশন কি আছে? ওআরজি। মানে হচ্ছে এটা একটা অর্গানাইজেশন। আর এটার ভিতরে এক্স ওয়াই জেড মানে কি আছে? এক্স ওয়াই জেড মানে হচ্ছে মানে এমন কোনো কিছু না, মানে না কোম্পানি না অর্গানাইজেশন না কোনো কিছু। সে একটা স্বাভাবিক নিউট্রাল একটা পার্সন, ঠিক আছে? নিউট্রাল একটা পার্সন। এটা আমরা কেন ইউজ করছি আমাদের ওয়েবসাইটে? আমরা হচ্ছে ক্লায়েন্ট থেকে ওয়েবসাইটে দেখানোর জন্য। আমাদের একটা ওয়েবসাইট আছে এই জিনিসটা দেখানোর জন্য, কারণ বাইরের দেশের ক্লায়েন্টরা হচ্ছে যে ওয়েবসাইটের উপরে ওয়েবসাইট সেন্ট্রিক মানুষ হয় তারা। তো ওয়েবসাইট দেখালে তারা একটু আমাদের উপর ট্রাস্ট বিল্ড করতে পারে না, সে একটা ট্রাস্টেড পারসন। ওই যে ক্ষেত্রে আমরা এই ওয়েবসাইট গুলো বানাই। তো এদিকে আমাদের কি আছে? প্রথমে আপনার আমি বললাম যে এই যে পার্টটা আছে এটা হচ্ছে আমার কি? ডোমেন। ডোমেনটা বুঝতে পারছেন? মানে আপনার যে নাম আছে, ওয়েবসাইটের যে নাম আছে এটা হচ্ছে ডোমেন। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমার ওয়েবসাইটের নাম কি অন্য কেউ নিতে পারবে? না, ডোমেন সবার জন্য একটা। বুঝতে পারছি? আপনি যদি শাহবানু ডট কম নিয়ে নেই, ওই ডট কম আপনি দিতে পারবেন না। এখন আপনি যদি চান যে ফেসবুক ডট কম আপনি কিনবেন, কিনতে পারেন। ওই ফেসবুক আপনার প্রাইস দিবে। ফেসবুক ডোমেনটা তো কেউ নিয়ে রাখছে, ফেসবুক ডট কম ডোমেনটা তো কেউ নিয়ে রাখছে না, মেটা নিয়ে রাখছে না। তো ওরা যদি কোনো প্রাইস দেয় যে এত কোটি টাকা, এরা তো আর কোটি টাকা খেলবো না, মিলিয়ন বিলিয়নে খেলবো। এত বিলিয়ন যদি দেন তাহলে আমি দিয়ে দিব টুইটার টেক। এরপর ধরেন এই যে বিরাট কোহলির বাচ্চা হয়েছে না কিছুদিন আগে, ওর যে বাচ্চা আছে ওই বাচ্চার যে নাম রাখছে ওইটার একটা ডোমেন মানুষ কিনে রেখে দিচ্ছে। কেন কিনে রাখছে জানেন? সে একদিন বড় হইব না? বড় হইলে এই ডোমেনটা তো লাগবে। কারণ এইসব বড় বড় সেলিব্রিটির বাচ্চারা তো এমনি ডোমেন থাকবে, বা হ্যাঁ একটা বিজনেস করলে ওই বিজনেসের পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ডোমেন লাগবে। তো ওই ডোমেন যখন কিনতে যাবে তখন সুন্দর করে দিবে প্রাইসটা বাড়াইয়া। বুঝতে পারছি? এই ডোমেন হচ্ছে আপনার একটা অ্যাসেট। আপনার আমরা জায়গা সম্পত্তি কিনি না, এরও একটা জায়গা সম্পত্তির মতোই। কেমনে জায়গা সম্পত্তির মতো? এটা হচ্ছে আমার ডোমেন কি? আমার নাম, ঠিক আছে? এখন হোস্টিং, ডোমেনটা তো বুঝাইতে পারছি। এবার হোস্টিং, হোস্টিং জিনিসটা কি? আমাদের এই যে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা কোনো একটা জমির উপরে দাঁড়ায় আছে না, কোনো একটা মাটির খুঁটির মাটি দিয়ে তো আমি এই মাটির উপরে তো জিনিসটা দাঁড়ায় আছে। এই যে খালি যে জায়গাটা ছিল এই বিল্ডিংটা হওয়ার আগে যে খালি জায়গা ছিল,
এই সেম জিনিসটা যদি আমরা ক্লাউডের থেকে নেই, মানে ইন্টারনেট জগতে যদি আমরা চিন্তা করি, ওইরকম একটা খালি জায়গা আমরা নেই। এই বিল্ডিংটা আছে, এই যে আমার ওয়েবসাইটটা আছে, এটা একটা বিল্ডিং। এই বিল্ডিংটা আমি কোনো জায়গাতে রাখবো, ওই রাখার যে জায়গাটা আছে ওটা বলি হোস্টিং। বুঝতে পারছি? মানে কি হলো, হোস্টিং এর ভিতরে আমার ডোমেনটা থাকে। হোস্টিং হচ্ছে আমার জমি, ডোমেন হচ্ছে আমার ওই বাড়িটার নাম, আর এই ওয়েবসাইট হচ্ছে আমার বাড়ি। যদি আপনি ইন্টারনেট জগতে চিন্তা করেন, বুঝতে পারছি? এবার যদি আমি এই বিল্ডিংটা দিয়ে আপনার উদাহরণটা দিই, এই বিল্ডিংটার নাম আছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে কি জানি, কুঞ্জনীর সামথিং কিছু একটা, কুঞ্জনীর, ঠিক আছে? আর কুঞ্জনীর কোথায় অবস্থিত? পুলিশ লাইনের একটা জায়গার উপরে। এই এই যে জায়গাটা আছে এটা হচ্ছে হোস্টিং। আর এই যে বিল্ডিংটা আছে, এই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে এত তলায় এই জিনিস, কুমিল্লাটি তৃতীয় তলায়। এরপর নিচে আছে আপনার সামিট কমিউনিকেশন, নিচে আছে একটা হসপিটাল। তিন তলায় তিনটা জিনিস আছে। আর আপনি কোন জায়গায় যাবেন, যে জায়গায় যাবেন ওই জায়গার নামটা তো বলতে হবে, যে কুমিল্লা আইটি ইনস্টিটিউটে যাবো, তখন বলতে তিন তলায় যাবেন। ঠিক আছে? সেম আপনার এদিকে দেখেন, অ্যাবাউট আস দেওয়া আছে, সার্ভিস দেওয়া আছে, কন্ট্যাক্ট আস দেওয়া আছে। মানে এগুলো প্রতিটা একটা তালা তালার মতো, প্রতিটা তালার মতো কাজ করতেছে। আমার কথা বুঝাতে পারতেছি? মানে আমার এই বিল্ডিংটা হোস্টিং এর উপরে দাঁড়ায় আছে, আর পুরো বিল্ডিংটা হচ্ছে আমার ডোমেন। আর ডোমেন ওইটা তো পুরো একটা ওয়েবসাইট, বা বিল্ডিংটা হচ্ছে ওয়েবসাইট, আর ওয়েব বিল্ডিং এর যে নামটা আছে এটা হচ্ছে ডোমেন। বুঝতে পারছি? কোনো ডাউট আছে ডোমেন হোস্টিং নিয়ে? এন্ড ডোমেন হোস্টিং কোন দিক থেকে কিনবেন? বাংলাদেশের অনেক সাইট আছে, ইন্টারন্যাশনালি ডোমেন গুলো কেনার চেষ্টা করবেন। যখন ডোমেন কিনবেন, ইন্টারন্যাশনালি ডোমেন গুলো কেনার চেষ্টা করবেন। আপনি যদি বাই ডোমেন লিখে সার্চ করেন, বাই ডোমেন, ডোমেন মানে হচ্ছে ডো এম এ আই এন, ডোমেন, বাই ডোমেন। এখন বাই ডোমেন লিখে সার্চ করলে আপনার প্রথমে কি আসবে? নেম চিপ আসবে, তারপরে হোস্টিং আসবে, এরপরে গোডেডি আসবে, গোডেডি ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়ান। এই যে দুইটা উপরের দিকে দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার কি মানে মোস্ট পপুলার। গোডেডি, হোস্ট, নেম চিপ, হোস্টিঙ্গার, এগুলো হচ্ছে একদম পপুলার। এরপর আছে ডোমেন.কম, হোস্ট সেবা, এটা বাংলাদেশি। ব্লু হোস্টও ইন্টারন্যাশনাল। নেম চিপ থেকে, নেম সার্ভার থেকেও নিতে পারেন, উইক্স থেকে নিতে পারেন। এটা হচ্ছে আপ টু ইউ। এখন আপনি এদিক থেকে কিভাবে নিবেন, এদিকে একটা প্রাইজিং এর ব্যাপার আছে। প্রাইজিং এর ব্যাপারটা হচ্ছে, আপনি ডোমেন কিনবেন, ডোমেনের জন্য একটা প্রাইস, হোস্টিং কিনবেন, হোস্টিং এর জন্য আলাদা প্রাইস। আমরা বুঝতে পারছি? যেমন আজকে আমরা হোস্টিং, ডোমেন ডোমেন হোস্টিং নিয়ে কথা বলতেছি না, আপনি ডোমেন হোস্টিং নিয়ে সার্চ করবেন, ফেসবুকে দেখবেন বাংলাদেশের একটা কোম্পানি আছে, নেমচিপ, সরি, হোস্টনিন নামে। ওরা আপনার একটা অফার দিব যে 999 টাকায় কি ডোমেন.কম ডোমেনের দাম কিন্তু অনেক বেশি হয়, 1100, 1200, 1500 টাকা হয়। কিন্তু ওনারা 999 টাকায় ডিসকাউন্টে তারা .কম ডোমেন দিতেছে। এখন আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি এর আগে নেম চিপে ঘুরে দেখে আসবেন যে .কম ডোমেন $13, $15, হোস্টিং এর দেখবেন $10, $12, আর খুব বাংলাদেশে বেচতে আছে 999 টাকা, 200-300 টাকা আপনি ডিসকাউন্ট। আপনি তো পাগলের মতো কিনে ফেলবেন না? কিন্তু তখনই ধরা খাবেন। কারণ কি, আপনি ডোমেন কিনলেই হবে না, সাথে কি কিনতে হবে? হোস্টিং কিনতে হবে। তারা বিজনেসটা করে হোস্টিং দিয়ে। বুঝতে পারছি? আর এই যে ডোমেন হোস্টিং আছে, এগুলো আপনার রিনিউ করতে হয়। আপনার লাইসেন্স যেরকম রিনিউ করতে হয়, এরকম এগুলো রিনিউ করতে হয়। আপনার 1 বছর জন্য যদি ডোমেন হোস্টিং কিনেন, তাহলে 1 বছর পরে ডোমেন হোস্টিং রিনিউ করতে হবে। যদি আপনি 3 বছরের জন্য কিনেন, তাহলে 3 বছর পরে, 5 বছর করলে 5 বছর, 10 বছর করলে 10 বছর। আমার কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার বিষয়টা, কোনো ডাউট আছে? এবার আসলে একটু নেম চিপে ঢুকি। এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলে যাবো, এসইও ক্লাসে আমরা এটি ধরবো, ঠিক আছে? একদম বেসিক জিনিসপত্র আর কি, যেগুলো বলা দরকার এগুলো বলবো। এবার একটু দেখেন এদিকে, আমার কি বলতেছে, সার্চ ইউর ডোমেইন নেম। এখন আমি যদি এদিকে সার্চ করি আমার নামটা, ডট, এটা অ্যাভেলেবেল থাকবে, আমি তো পপুলার না। দেখেন, ডোমেনটা দিল, এদিকে প্রাইসিংটা দিব, কত ডলার দিতেছে আমারে? $11.28। আর রিটেল হচ্ছে $14, মানে $15। ঠিক আছে? আমি যদি রিটেল প্রাইসে কিনি তাহলে আমার প্রাইসটা বেশি পড়তেছে, আর যদি আমি ডাইরেক্ট নেমচিপ থেকে কিনে নেই সেক্ষেত্রে আমার $11 পড়তেছে। বুঝতে পারছি? রিটেলটা বুঝেন তো? রিটেল আর হোস্ট ইয়া হোলসেল বুঝেন? পাইকারি আর খুচরো বুঝেন? আর রিটেল আর হোস্টিং বুঝেন? রিটেল আর ইয়া বুঝেন না? হ্যাঁ, বাংলায় কয় আর কি। রিটেলার হচ্ছে আপনার খুচরা বিক্রেতা, আর হোলসেলার হচ্ছে আপনার পাইকারি বিক্রেতা। বুঝতে পারছি? তো উনি হচ্ছে পাইকারি বিক্রেতা, উনি হচ্ছে কি খুচরা বিক্রেতা। আপনি যদি খুচরা বিক্রেতা থেকে কিনেন তাহলে ইয়ারলি আপনার $15 পড়বে, যেটা বাড়ে, প্রতি ইয়ারই বাড়ে। আর যদি আপনি রিটেলার থেকে আর ডাইরেক্ট নেমচিপ থেকে কিনেন সেক্ষেত্রে আপনার $11.28 পড়তেছে। এখন দেখেন,
আমার এই নাম লেখা সার্চ করি .com অ্যাভেলেবেল আছে, কেউ আর কিনা রেখে দিন না। এরপরে এদিকে দেখেন .com আছে, .net আছে, .net এর প্রাইসটা একটু বেশি পড়ে। এরপর হচ্ছে org আছে, ai আছে, gg আছে। gg মানে কি আমি জানি জিকে না। এরপর হচ্ছে গেম আছে, ডিভ আছে, আইও আছে। আইও হচ্ছে এআই রিলেটেড যে ইয়াগুলো আছে এইসব সাইডে ইউজ করা হয়। অ্যাপ আছে, অ্যাপ হচ্ছে অ্যাপ যদি আপনি অ্যাপ ট্যাপ বানান সেক্ষেত্রে করতে পারেন। এরপর ইনফো আছে, ইনফো মানে হচ্ছে ইনফরমেশন, আপনার ইনফরমেশন রিলেটেড কোনো কিছু থাকলে। ডট মি আছে, আর এইটাই নাকি অন্তর করে ছিল। ডট মি আছে, ডট মি মানে হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল যদি থাকেন, পোর্টফোলিও ওয়েবসাইট যদি বানান সেক্ষেত্রে আপনি ডট মি ইউজ করতে পারেন। একজনের জন্য মানে হ্যাঁ, ধরেন আমি এখন .com কিনা রাখছি, .com আমি কিনা রাখছি, আপনি কিনতে পারবেন না। আপনি কি কিনতে পারবেন? .net কিনতে পারেন, .org কিনতে পারেন, .ai কিনতে পারবেন। এখন ধরেন আমি সব কিনা রেখে দিছি, আপনি কোনোটাই কিনতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে কি আছে? অনলাইন আছে। অনলাইন এগুলো হচ্ছে যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। টেক হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। স্টোর হচ্ছে আপনার স্টোর রিলেটেড যেসব ইয়েগুলো আছে এগুলোতে স্টোর করা হয়। ভিআইপি আমার মতো মানুষ যারা আছে তারা এগুলো ইউজ করে ভিআইপি। তারপর হচ্ছে আর্ট, আপনি আর্টিস্টিক কোনো কিছু নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আর্ট ইউজ করবেন। সাইট ইউজ করবেন, বিভিন্ন সাইট। বিজ, আই ডোন্ট নো। ইউএস হচ্ছে ইউএস এর মানে ইউএস বেস যদি আপনার ওয়েবসাইট হয় সেক্ষেত্রে ইউএস ইউজ করবেন। যেমন আমাদের একটা নতুন একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ভিজিবল লোকাল যেটা আছে এটা ইউএস বেসড একটা ওয়েবসাইট হবে। ওই ওয়েবসাইটের ডোমেন আমরা নিচ্ছি হচ্ছে visiballocal.us। বুঝতে পারছি? কারণ ইউএস এর ভিতরে আমরা এটা সার্ভারটা নিতেছি, কারণ সার্ভার যত কাছাকাছি হবে আমার সাইডের লোডিং টাইম তত কম হবে। কারণ ধরেন আমি সার্ভিস দিতেছি ইউএসএ, আমার সার্ভার নিয়ে রাখছি বাংলাদেশে। কারণ বাংলাদেশে যখন ইউএস থেকে ওয়েবসাইট ঢুকবে, ধরুন এসইও করে আমরা র্যাঙ্কিং করে রাখছি, তো র্যাঙ্কিং করে রাখলাম। উনি যখন অ্যাকশন দিবে আমার ওয়েবসাইট ঢুকে, যখন সে কোনো একটা অ্যাকশন নিবে বা ক্লিক করবে কোনো জায়গাতে, তখন রিকোয়েস্ট হবে বাংলাদেশ সার্ভার থেকে, তারপরে আবার তার ল্যাপটপে এটার সিগন্যাল রিপিট হবে। কেমন হবে এই জিনিসটা আমরা দেখবো, ডিএনএস এর কাজ বলে এটা। তো এদিকে আমার লোডিং টাইমটা বাড়া যায়, কিন্তু যত কাছাকাছি সার্ভার রাখবো, পার্সন থেকে যত কাছাকাছি সার্ভার রাখবো তত তার লোডিং টাইমটা কম লাগবে। বুঝতে পারছি? তো এই কারণে যখন ইউএস এইসব টাইপ ডোমেন নেবেন তখন সবসময় মাথায় রাখবেন আপনি কোন বিজনেস, আপনার যে ওয়েবসাইটটা আছে কাদের জন্য রাখতেছেন, কোন কোন এরিয়ার জন্য, কোন রিজিয়নের জন্য রাখতেছেন। যে রিজিয়নে রাখতেছেন ওই রিজিয়নের কাছাকাছি যে সার্ভার আছে ওই সার্ভারের ভিতরে আপনার হোস্টিংটা কিনবেন। কথা বলতে পারছি? কারণ হোস্টিং কেনার সময় বলে দিতে হবে ভাই আমার সার্ভারটা এই জায়গাতে লাগবে, তারা সার্ভার সিলেক্ট করতে পারে। যারা হোস্টটা সিলেক্ট করতেছে তারা সার্ভার সিলেক্ট করতে পারে। কারণ বাংলাদেশের আপনি ওয়েবসাইট বানাইতেছেন, তাহলে কোন সার্ভার নেবেন? হয় ইন্ডিয়ান সার্ভার নেবেন, নাহলে সিঙ্গাপুর সার্ভার নেবেন। বুঝতে পারছি? কারণ আপনি আমেরিকাতে করতেছেন, আমেরিকার আশেপাশে যে সার্ভার আছে ওই সার্ভার নেবেন। বুঝতে পারতেছি? এই হচ্ছে বিষয়। এবার ক্লাব যদি হয় ক্লাব নিবেন, এগুলো তো আপনারা বুঝতেছেনই যে কিভাবে কাজ করে। এক্সটেনশনের পিছনে কি থাকে, এই যে ডটের পরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি ধরনের ওয়েবসাইট এটা প্রকাশ করে। কম হলে কোম্পানি, ইনফো হলে ইনফরমেশন, এরকম হচ্ছে বিষয়। এআই হলে তো বুঝতেছেন এআই জেনারেটেড কন্টেন্ট, টেক হলে টেকনোলজিক্যাল বা আপনার এডুকেশনাল টাইপ কোনো কিছু। এই জিনিসে কোনো ডাউট আছে? ডোমেন নিয়ে কোনো ঝামেলা আছে? ডোমেন চিনতে পারছেন যে কোন ডোমেন কেমন হয়? আচ্ছা, এবার আসেন একটু হোস্টিং নিয়ে আমরা একটু দেখি। হোস্টিং এ কি কয়েক ধরনের হোস্টিং আছে, যেমন এদিকে দেখছেন শেয়ার হোস্টিং, এরপর কি আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এরপর কি আছে রিসেলার হোস্টিং, এরপর ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। এদিকে থেকে আমাদের সম্পূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, আর হচ্ছে ডেডিকেটেড সার্ভার। এখন এই জিনিসগুলো আসলে কি, হয়তো নাম থেকেই বুঝতে পারতেছেন। শেয়ার হোস্টিং মানে একটাই হোস্ট থাকবে বা একটাই সার্ভার থাকবে, ওই সার্ভারের ভিতর অনেকজনের কি থাকবে, অ্যাক্সেস থাকবে। ঠিক আছে? মনে করেন আমার কাছে 100 জিবি আছে, আমি 100 জিবির ভিতরে 10 জিবি দিলাম এই বাইরে, 10 জিবি আপনার, 10 জিবি আপনার, 10 জিবি আমি নিলাম, এরকম করে আরো বাকি মানুষের দিলাম। দিলে কি হইলো, ওই জায়গাটার ভিতরে একটা সার্ভারের ভিতরে 10 জন থাকলো, 10 জনের ইনফরমেশন জমা হলো। ঠিক আছে? এর মানে এই না যে আপনার ইনফরমেশন লিক হয়ে যাবে, ওইগুলো সিকিউর করা থাকে। যেমন আমরা বাংলাদেশে কি করি, ওয়াইফাই ইউজ করি, এই যে ওয়াইফাই, এই ওয়াইফাই গুলো কি শেয়ার হোস্টিং, মানে একটা আইপির আন্ডারে অনেকগুলা ইউজার থাকে। বুঝতে পারছি? তো অনেক সময় দেখবেন আমরা ফাইবারের অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়, কেন করছে আপনি নিজেও জানেন না। পরে দিয়ে দেখবেন যে কারণে লেখা দেখবেন যে যে ওই আইপি থেকে বানিয়ে রাখছে, আপনি নিজেও জানেন না, আপনি জীবনে প্রোফাইলই করেন না। কেন এটা হয়েছে? কারণ ওই যে আইপি ইউজ করতেছেন, শেয়ার আইপি ইউজ করতেছেন, ওই আইপি দিয়ে কেউ না কেউ একবার ফাইবার পিলার রাখছে বা আপওয়ার্ক পিলার রাখছে। বুঝতে পারছেন? তো ওই ক্ষেত্রে আপনি যদি ফাইবার আপওয়ার্কের কাজ করতে চান, তখন আপনি যে সার্ভিস প্রোভাইডার আছে
মানে আইপিএস যারা দেয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি বলে, আইএসপি। তো আইএসপি প্রোভাইডার যারা আছে তাদেরকে বলবেন যে ভাই আমি ফাইবার আপওয়ার্কে কাজ করব, তারা দেখবেন যে একটা আলাদা সেটিং করে দিবে। তখন কি হবে, যখন আপনার ইয়ারা আইপি যেটা আছে, আইপি যখন চেক করবে, ফাইবার থেকে যখন আইপি চেক করে, তখন আইপিটা জাস্ট চেঞ্জ হয়, মানে কারোর সাথে ম্যাচ হয় না। একটা আইপি চেঞ্জ হতে থাকে, সারাক্ষণই আইপি চেঞ্জ হতে থাকে, তখন আপনার কোনো ঝামেলা হয় না, বুঝতে পারছি। তো আমাদের ল্যাপটপ গুলো তো এরকম সিস্টেম করা আছে, কারণ সবাই ইয়ে করতেছে, শেয়ার আইপি ইউজ করতেছে। তো শেয়ার আইপি ইউজ করলে আরেকটা সমস্যা কি হয়, সরি, যদি আপনি ডেডিকেটেড সার্ভার নেন, মানে ডেডিকেটেড আপনি আইপি নেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 2 থেকে 300 টাকা করে আপনার ওই ইন্টারনেট প্রোভাইডারে দিতে হয়। তো ওইটা তো দরকার নাই ভাই, কোনো দরকার আছে? আপনি কি করবেন, ওদের কাছে যেহেতু সিস্টেম আছে, ওরাই আপনারা বলবে যে ভাই আপনার টাকা খরচ করার দরকার নেই, আমরা এই সিস্টেমটা করে দিয়েছি, তখন আপনার আইপি নিয়ে কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছি। এই জিনিসটা ফাইবার আপওয়ার্ক করার সময় আপনার যদি ওয়াইফাই থাকে বাড়িতে, এই জিনিসটা করে নিন, ওদেরকে বলে দিন, বুঝতে পারছি। নাহলে দেখবেন যে প্রোফাইল টোবাইল কোন উদা হয়ে গেছে, বইতে পারতেন না। আর ফাইবার আপওয়ার্কের প্রোফাইল উদা করতে বেশিক্ষণ লাগে না, হ্যাঁ মন চাইলে হ্যাঁ উদা করে দিয়ে দিবে। এরপর দেখেন ওয়ার্ডপ্রেস হোস্টিং। ওয়ার্ডপ্রেস হোস্টিং জিনিসটা কি, আমরা যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কাজগুলো করি, ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা আছে নি? কিছুক্ষণ পরে হয়ে যাবে, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা তো ওয়েবসাইট বানাইতে পারি না, আমরা কোডিং পারি কি ওইদিকে? কোডিং ছাড়া তো আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারবো না। কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা সাইট যেদিকে হচ্ছে আপনি কোনো কোডিং টোডিং লাগে না, আপনি এমনি ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারেন। কেমনে বানাইতে পারেন ওইটা আমরা কোর্সের ভিতরে আমরা সামান্য দেখাবো যখন আমরা এসইও পার্টে ঢুকবো, ঠিক আছে? তো এদিকে হচ্ছে বিষয়টা, আমরা ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা কিছু হোস্টিং নিতে পারি, যাতে আমাদের নেটের স্পিডটা ভালো থাকে বা আমরা লোডিং টাইমটা ভালো থাকে। ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতেছি। এরপর হচ্ছে রিসেলার হোস্টিং। রিসেলার জিনিসটা কি, ওই যে রিটেলার যে জিনিস, রিসেলার সেম জিনিস। মানে আপনি আমার ওর থেকে কিনবেন না, বেশি টাকা দিয়ে আরেকজনের থেকে কিনবেন, ওই দিক থেকে কিনলে আপনি একটু সুযোগ সুবিধা বেশিও পাবেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন, এই পাবেন সেই পাবেন, অনেক কিছু থাকে। নেমচিপও ভালো, নেমচিপের ক্লায়েন্ট সার্ভিসও ভালো। এরকম করে আপনি রিসেলার থেকে কিনতে পারেন। এরপরে কি আছে, ডেডিকেটেড সার্ভার। দেখবেন যে আপনার বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে যখন যাবেন, দেখবেন ওয়ালের কোনা দিয়ে একটা কালো একটা বক্স, মানে তাদের নিজস্ব একটা সার্ভার আছে, তারা অন্য কোনো সার্ভার ইউজ করে না। যেমন আমরা গুগল ড্রাইভ ইউজ করি না, এই গুগল ড্রাইভটা কি করা হয়, গুগলের যে ড্রাইভ আছে, মানে ইন্ডিয়াতে বা ধরেন ইয়াতে সিঙ্গাপুরে তাদের যে সার্ভার আছে, ওই সার্ভার থেকে আপনি যখন মেল ক্রিয়েট করেন, ওই মেলের আন্ডারে 15 জিবি তারা একটা স্টোরেজ দেয়, ঠিক আছে? তখন আপনি যাই ওই মেলে আপলোড করতেছেন, ফটোস বা ড্রাইভে আপলোড করতেছেন, ওইটা কই থাকে, আপনার ওই সার্ভারে থাকে। আপনি যখন রিকোয়েস্ট দেন তখন ওই সার্ভার থেকে জিনিসগুলো আসতেছে। এস প্রসিডিওরে আমরা কি করতে পারি, একটা ডেডিকেটেড সার্ভার নিতে পারি। এটা হইতে পারে আপনি ডিভাইস বয় নিতে পারেন, বা আপনি এই যে নেম চিপ আছে বা হোস্টিং আছে তাদেরকে বলতে পারেন যে আমার একটা ডেডিকেটেড সার্ভার লাগবে, যেদিকে শুধু আমার অর্গানাইজেশনেরই অ্যাক্সেস থাকবে, আর কেউ এটার অ্যাক্সেস নিতে পারবে না। মানে এটা শেয়ার্ড না, সোজা কথা হচ্ছে শেয়ার্ড না। যদি হোস্টিং শেয়ার্ড না হয় তাহলে ডেডিকেটেড হয়, আর যদি শেয়ার্ড হয়ে যায় তাহলে তো শেয়ার্ডই। বুঝতে পারছি। ডেডিকেটেড সার্ভার আমরা তখন ইউজ করি যদি আমার অর্গানাইজেশন অনেক বড় অর্গানাইজেশন হয়, মানে আমার অনেক ইনফরমেশনের সিকিউরিটি দিতে হবে। যেমন ব্যাংক, ব্যাংক কোনো সময় শেয়ার হোস্টিং ইউজ করবে না, ব্যাংক সবসময় কি করবে, ডেডিকেটেড সার্ভার ইউজ করবে, কারণ তার সার্ভারে সবকিছুর ইনফরমেশন থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে মাইগ্রেট টু নেমচিপ। মাইগ্রেট টু নেমচিপ কি, ধরেন আপনি হোস্টিং দিয়ে, হোস্টিং থেকে আপনি প্রথম প্রথম 2-3 বছর আপনি হোস্টিং থেকে সার্ভিস নিয়েছেন, আপনি অনেক খুশি ছিলেন। একটা এমন সময় আসে না যে আপনার ইয়ে হয় যে সার্ভিস এখন ভালো না, একটা সময় আসে না এরকম লাগে যে সার্ভিসটা ভালো হইতেছে না, আর একটু ভালো হওয়া দরকার। তখন আমরা কি করি, অন্য একটা প্রোভাইডারের কাছে যাই। তখন আমরা কি করি, নেম চেপে আসতে পারি। তখন ওই যে ওই জায়গাতে যে আমার ডোমেনটা আছে বা হোস্টিংটা আছে, ওইটা আমি মাইগ্রেট করে নেম চেপে নিয়ে আসতে পারি। মাইগ্রেশন কি করতে হয়, বেশি কিছু করতে হয় না, আপনার ইয়াটা বসাইতে হয়, .com টা বসাইতে হয়, আর তারা একটা কোড দেয়, ওই কোডটা বসাই দিতে হয়, ঠিক আছে? এদিকে কিন্তু কোনো ধরাধরি ধরা বাঁধা নিয়ম নাই যে আপনি আমার এদিকে কিনলে আপনি মাইগ্রেশন করতে পারবেন না, কোনো কোম্পানিটা বলতে পারবে না, কারণ এটা একটা লিগাল প্রসিডিওর। আপনি চাইছেন হোস্টিং এ ছিলেন, আরে হোস্টিং এ ছিলেন, আপনি চাইছেন নেম চেপে আসবেন, আপনি আসতে পারবেন। আবার আপনি নেম চিপে ছিলেন, হোস্টিং এ যেতে চান, আপনি যেতে পারবেন। আমার কথা বুঝতে পারছি। এটা হচ্ছে মাইগ্রেশনের সিস্টেম। তো হোস্টিং জিনিসটা নিয়ে বুঝতে পারছেন, শেয়ার হোস্টিং কি, ওয়ার্ডপ্রেস হোস্টিং কি, রিসেলার কি, ডেডিকেটেড সার্ভার কি, একদম ক্লিয়ার। ওকে, দেখেন ইমেল নিয়ে আমরা একটু জিনিসপত্র একটু জানার চেষ্টা করি। ইমেলও কিন্তু, ইমেল আমরা যেটা ইউজ করি এটাও কিন্তু আমরা গুগলের সার্ভারে ইউজ করি। ওই যে 15 জিবি স্টোরেজটা আছে, ওই 15 জিবি স্টোরেজের ভিতরে কিন্তু আমরা মেলটা ইউজ করি। এবার মেল ডিলিট করে দিলে আপনার স্টোরেজ খালি হয়ে গেছে। তো আমরা যখন ডোমেন হোস্টিং কিনি, ডোমেন হোস্টিং কিনলে আমাদের সাথে একটা 5 জিবির একটা ইয়ে দেয়, মেল সার্ভার দেয়, ঠিক আছে? এই মেল সার্ভারটা আপনি নিতে পারবেন। এখন যদি আপনি বিজনেস মেল নেন,
সেক্ষেত্রে আপনার একটা টাকা দিতে হবে। যদি আপনি মাইগ্রেট করেন সেম জিনিস কোনো একটা সাইডের থেকে নেম চিপে চলে আসছেন, ওইটা যদি মাইগ্রেট করেন তাহলে মাইগ্রেট অপশন দিয়ে করলেন। এরপর হচ্ছে অ্যান্টি স্প্যাম প্রোটেকশন। অ্যান্টি স্প্যাম প্রোটেকশন কি? দেখবেন মেইলের ভিতরে অনেক সময় ইয়ে আসে, স্প্যাম অ্যালার্ট আসে। আমাদের এই জিমেলের ভিতরে অনেক স্প্যাম অ্যালার্ট আসে, ক্লিক করবেন দেখবেন আইডি পাসওয়ার্ড নাই, আপনি শেষ। তো এই স্প্যাম অ্যালার্ট যাতে না আসে তারা ওইরকম একটা প্রোটেকশন দিয়ে একটা আপনার মেইল সার্ভার দেয়, ঠিক আছে? ওইরকম মেল সার্ভার আপনি দিতে পারেন। এরপর লগ ইন টু ওয়েব মেল। আপনার যদি এই নেম চিপে ইয়ে থাকে, ওয়েব মেল থাকে, সেক্ষেত্রে আপনি এদিক থেকে লগ ইন করতে পারবেন। আমার কথা বুঝাতে পারছি? এখন এটা নিলে আসলে সুবিধা কি? এই যে ওয়েব মেলের সুবিধা কি? ওয়েব মেল নেওয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে বড় বড় কোম্পানি দেখবেন যারা কাজ করে, বড় বড় কোম্পানিতে যারা জব করে, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওইগুলোতে দেখবেন তাদের যত এমপ্লয়ি আছে তাদের একটা প্রফেশনাল মেল দেয়, যেটার পিছনে প্রথমে ওনার নাম লেখা থাকে, ঠিক আছে, বা ওনার ডিপার্টমেন্ট লেখা থাকে, নাম ডিপার্টমেন্ট লেখা থাকে, এরপর @, দিয়ে ওই কোম্পানির নাম লেখা থাকে। যেমন আমার মেইল হচ্ছে রনক@shabaronok.xyz, ঠিক আছে? এই মেলটা আমি কোন জায়গাতে ইউজ করি? এই মেলটা ইউজ করি হচ্ছে আমি ক্লায়েন্ট থেকে কোনো কিছু অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আমি যখন এই জিনিসটা দিতেছি তখন কিন্তু আমার এই জিনিসটা সে প্রফেশনালি মনে করতেছে যে তার একটা মেল সার্ভার আছে আলাদা। আর আমি যদি দিতাম shabaron@gmail.com, দিত আমার সমস্যা নেই, কিন্তু তার মাথার ভিতরে ওই জিনিসটা খেলতো না, যে তা সে তো হেয়ার মধ্যে আর জিমেল সবাই তো জিমেলে নেই। কিন্তু আমি যখন মেল সার্ভার নিয়েছি, আমার ডেডিকেটেড মেল সার্ভার নিতেছি, তখন কিন্তু আমার সম্পর্কে তার একটু ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তার আলাদা ইয়ে আছে, তার তার যে ইনফরমেশনটা আমার দিতেছে এটা প্রোটেক্টেড থাকবে। বুঝতে পারতেছি? মানে এগুলো ক্লায়েন্ট সার্ভিসের লাগে আমরা এই জিনিসগুলো করি, এর থেকে বেশি কিছু না। তো এই জিনিসটা এদিকে হচ্ছে মেল সার্ভার। এর থেকে আমরা কি বুঝলাম? একটা ডোমেন হোস্টিং যখন কিনবেন আপনি, তখন এটার সাথে কি পাবেন? একটা মেল সার্ভার। ওই মেল দিয়ে থেকে আপনি জাস্ট একটা মেল বানাই দিলেই কাজ হয়ে গেছে, আর কিছু লাগবে না। আচ্ছা, এরপরে আর তেমন কিছু দিকে জানার নাই। ওয়ার্ডপ্রেসে তো আমরা কিছুক্ষণ পরে কাজ দেখবই। এখন দেখেন আমরা ডোমেন সম্পর্কে জানলাম, হোস্টিং সম্পর্কে জানলাম, ঠিক আছে? এরপর মেইল সার্ভার সম্পর্কে জানলাম। মেইল সার্ভার সম্পর্কে জানছি, এটা একটু আপনাদের বোনাস। এখন দেখেন আমি একটা এখন দরকার কি আমার? একটা ওয়েবসাইট বানানো। আর ওয়েবসাইটটা আমি কিভাবে বানাবো? আমার না আছে ডোমেন, না আছে হোস্টিং, কিছুই কিন্তু নাই আমার। কিছু আছে আমার এখন? কোনো কিছুই নাই। এখন আপনারাও তো কাজ করতে হবে। ধরেন আমি না আমার সাইট থেকে বানাই দিলাম, কিন্তু আমি তো আমার সাইট থেকে বানাই দিলে আপনি তো কাজ করতে পারবেন না, ঠিক আছে? অ্যাক্সেস আমার কাছে। তো আপনারা কিভাবে কাজ করবেন? আপনারা কি ডোমেন হোস্টিং কিনতে চান? টাকা পয়সা খরচ করতে চান? হ্যাঁ। না, আপনার ডোমেন হোস্টিং কিনতে গেলে সর্বনিম্ন আপনার 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হবে। বুঝতে পারছি? আর 3 বছরের জন্য কিনলে 10 থেকে 11 হাজার টাকা খরচ করতে হয়। বুঝতে পারছি? তো ওই ক্ষেত্রে আমরা কোর্স চলাকালীন তো আমাদের এই টাকাটা ব্যয় করা সম্ভব না, ঠিক আছে? তো আমরা কি করি? আমাদের একটা সাইট আছে, জাতীয় সাইট, এটার নাম হচ্ছে প্যান্থিয়ন.io। নাম শুনছেন নাকি কেউ? প্যান্থিয়ন.io। উনি কি করে? উনি হচ্ছে যারা হচ্ছে মানে ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করতে চায়, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে চায়, তাদেরকে একটা ফ্রি ডোমেন আর একটা সার্ভার দেয়, হোস্টিং দেয়। ফ্রি ডোমেন এন্ড সার্ভিস হোস্টিং দেয়, এটা একদম সম্পূর্ণ ফ্রি। জাস্ট এদিকে ঢুকে আপনার একটা ডিজাইন করতে হবে, ওয়েবসাইট বানাইতে হবে, ওয়েবসাইট বানায় আপনি কাজ করতে পারবেন। কিন্তু সমস্যা একটাই, ওয়েবসাইট অনেক স্লো হবে। কেন স্লো হবে? কারণ এটা একটা শেয়ার হোস্টিং, মানে এদিকে শেয়ার হোস্টিং ইউজ করে, এদিকে নেটের স্পিড অনেক কম হয়। দ্বিতীয়ত আমরা যে সার্ভার ইউজ করতেছি এদিকে, সার্ভারগুলো আমাদের দেশের সাথে কানেক্টেড না। কিছুক্ষণ পরে কাজ যখন শুরু করবো তখনই দেখবেন যে আমাদের দেশের আশেপাশে তাদের কোনো সার্ভার নেই। যদি আমি এদিকে একটু ঢুকি, তো আমরা সাইটটা বানাবো কি দিয়া? ওয়েবসাইটের নাম কি? ক্লাসে মাথাচ্ছেন না, ক্লাসে তো মন নাই। ডোমেইন সাইটের নাম কি? কোন? হ্যাঁ, এরপরে? হ্যাঁ, এটা মুখস্থ রাখবেন, pantheon.io। এরপরে কি করবো? আমরা এদিক থেকে গেট স্টার্টে ক্লিক করবো, ওয়েবসাইটে আসলাম, গেট স্টার্ট করলাম। এদিকে আমাদের কি রিলিভ হয়ে গেল? বাংলা থেকে ডোমেন হোস্টিং এর যে পেনটা ছিল ওইটা শেষ। এখন আমাদের পেন কি? ওয়েবসাইট বানানো, ওইটাও থাকবে। এই দেখেন এদিকে কিন্তু নেট অলরেডি স্লো হয়ে গেছে আমার। হ্যাঁ, হ্যাঁ, এইটাই তো। আচ্ছা, আমার এই দিকে যে মতো মেইল আছে সব মেইলে করা আছে, আমি একটু চেঞ্জ করি, সাইটটা নিয়ে আসি। এটা আবার লিখতে, এই নাম লিখতে আমার বিরক্ত লাগে ভাই। হ্যাঁ, কন্ট্রোল সি,
সুন্দর, এমনি লোড নিলে কত ভালো লাগে না। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ গুগল দিয়ে করতে পারেন, আপনি যদি চান যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে করবেন, দিস ইজ আপ টু ইউ, আই হ্যাভ নো প্রবলেম। কন্টিনিউ দেন, আমার এটাই ভালো লাগে শর্টকাট। আচ্ছা, হয়ে গেছে কাজ, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এদিকে আপনার এখন বলবে যে ক্রিয়েট আ ওয়েবসাইট। এখন আপনাকে বলছে সাম ইনফরমেশন আপনার থেকে নিবে, আপনার মেল নিয়ে নিছে, আপনার যে নাম আছে আপনি দিয়ে দেন, আপনার যদি নাম থাকে কোনো সেক্ষেত্রে নাম দিবেন, আর নাম না থাকলে আপনার এনআইডি কার্ডে যে নাম আছে ওই নাম দিয়ে দিবেন। সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশে থাকেন? বাংলাদেশ নাই। এবার এই যে পার্টগুলো দেখতেছেন এটিতে অবশ্যই টিক দিবেন, কি লেখা আছে আমিও জানি না, আপনার মনে যদি চায় মনে চাইলে আপনি বললেন, আমার কোনো সমস্যা নেই। প্রাইভেসি পলিসি আর টার্মস এন্ড সার্ভিস। আচ্ছা, এবার আমার রিডাইরেক্ট করবে হচ্ছে ওনাদের যে ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে আমাকে রিডাইরেক্ট করতেছে, এটা হচ্ছে প্যান্থিয়নের ড্যাশবোর্ড, ঠিক আছে। এদিক থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, ওয়েবসাইট ভিজিট করতে পারি, ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারি। এই জায়গা থেকে ওয়েবসাইট যদি ব্লক হয়ে যায়, ফ্রিজ হয়ে যায় ওয়েবসাইটে যদি আপনি রেগুলার না ঢুকেন, 2 থেকে 3 মাস যদি টানা না ঢুকেন, ওয়েবসাইট ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ হয়ে যাবে মানে আপনি লোড দিবেন, ওয়েবসাইট লোড নিব না, এটা বলে ফ্রিজ। তখন এদিকে এসে আর এটা আনফ্রিজ করতে হয়। এখন অত কিছু আমাদের জানার দরকার নেই, এটা অনেক দূরের জিনিস। আমরা আগে জানি যে কিভাবে ওয়েবসাইট বানাইতে হয়। ওয়েবসাইট বানানোর আগে আমাদের কি করতে হবে, ডোমেন হোস্টিং নিতে হবে। তো আমরা এদিক থেকে ডোমেন বানাবো, ঠিক আছে। হোস্টিংটা অটোমেটিক তারা আমার ডোমেনের আন্ডারে তারা দিয়ে দিবে, ঠিক আছে। তো এদিক থেকে আমরা ক্রিয়েট সাইটে ক্লিক করি, করার পরে আমরা এদিকে দেখতেছি অনেকগুলো সাইটের নাম আছে। হোয়াট কাইন্ড অফ সাইট, মানে আপনি কোন ধরনের সাইট বানাবেন। আপনি কি ড্রিপলে বানাবেন নাকি ওয়ার্ডপ্রেসে বানাবেন নাকি ফ্রন্ট এন্ড সাইডে বানাবেন, জিনিসটি কি আসলে সবগুলো সিএমএস, ঠিক আছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস জনপ্রিয় যদি আপনি পার্সোনাল ব্লগিং টাইপ কোনো কিছু করেন, আর যদি কোনো ই কমার্স টাইপ কিছু করেন সেক্ষেত্রে শপিফাই, ঠিক আছে। তো আমরা আজকে আপাতত ওয়ার্ডপ্রেসে করবো। আর ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে ইজ আ ওয়ান কাইন্ড অফ সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের যেহেতু কোডিং নিয়ে আমাদের কোনো নলেজ নাই, আমরা চাই যে ড্র্যাগ এন্ড ড্রপ, ক্যানভাতে আমরা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করে ফেলতে পারি, এস সেম এস প্রোডিডিওরে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। কিন্তু ওয়েবসাইট বানানোর আগে অবশ্যই আপনার ব্রেনের ভিতরে স্কেচিং থাকতে হবে, আমার ওয়েবসাইটে কোন পার্টে কি থাকবে না থাকবে, কয়টা পেজ থাকবে কি থাকবো, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনি ওই ক্যানভাতে যেন আমরা ডিজাইন করতে পারি, ওয়েবসাইট ডিজাইন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারি। যেটা বুঝতে পারছি, কোনো ডাউট আছে? লেটস মুভ উইথ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা মুভ করলে এদিকে আমাদেরকে কিছু ইনফরমেশন চাইবে, যেমন আমারে বলতেছে কি ওয়েবসাইটের নাম দিতে। ওয়েবসাইটের নাম কি হবে বলেন? আপনার নাম কইেন না, ওরে বানাইতে গেলে পারতেন না আপনারা, নিব না আর। ধরেন সিআইটিআই, পাইনা গাওরে, উনি একজন সম্বল আছে সিআইটিআই বিডি। এখন দেখেন সিআইটিআই বিডি, আমার ওয়েবসাইটে যদি দেখতেন তাহলে ওইদিকে কি ছিল, আমার নামটা পরে ডট এক্স ওয়াই জেড, কিন্তু এদিকে কি আছে, আমি যে জিনিসটা দিছি তার সামনে লাগাইছে ডিপ, পরে লাগাইছে প্যান্থিয়ন সাইট ডট আই, ঠিক আছে। এই জিনিসটা থাকবে, কিছু করার নেই, মানে নিতে হবে, ফ্রি জিনিস তো, প্রমোশন তারা করবেই। কিন্তু এই জিনিসে ওয়েবসাইট বানাইয়া আবার সিভিতে অ্যাড করে দিয়েন না যে দিস ইজ মাই ওয়েবসাইট প্যান্থিয়ন ডট আইও পিছন দিয়ে লেখা। ঠিক আছে, এটা দেখতে আনপ্রফেশনাল লাগে, আমি কয়েকটা সিভি পাইছি এরকম, দেখতে বিরক্ত লাগে। যদি আপনার মনে হয় যে আমি ওয়েবসাইট দিব, সেক্ষেত্রে কষ্ট করে হলেও 2-3 হাজার টাকা ম্যানেজ করে একটা ওয়েবসাইট বানায়া, মানে একটা ডোমেন হোস্টিং কিনেন, ওয়েবসাইট বানানো দেয়া যাবে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। এবার আমার বলছে আপনি কোন সার্ভার, আপনি রিজিয়ন কোনটা আছেন, এদিকে রিজিয়ন জিজ্ঞেস করার মানে হচ্ছে তারা সার্ভারটা কানেক্ট করতে চাইছে, যে আপনার নিয়ার বাই সার্ভার কোনটা আছে। এখন আপনি নিয়ার বাই যেটা দিবেন ওইটাতে আপনার সার্ভার দিয়ে দিবেন, কোনটা আসেনি বাংলাদেশের কাছাকাছি, মাইরা যান কানাডা। আচ্ছা, অস্ট্রেলিয়া বাইক হইছে, আমার ইউরোপ পছন্দ, ডলার ইয়া প্রাইস বেশি। কোনটাকে দেবো আমি বলেন, আপনারা বলেন, আমি একটা দিলে হলো। দুইটাতেই সেটা দিবেন, এটাই স্লো। ওকে, কন্টিনিউ দিলাম। এখন এদিকে যদি ডোমেন যদি কেউ নিয়ে রাখে আগে থেকে, এটা কিন্তু নিবেন না, ঠিক আছে। আপনি দিয়ে দেখতে পারেন যে রাকিব হোসেন ডট, রাকিব হোসেন লেখা দেখেন দেবেন হইতো, কেউ না কেউ বানায় রাখছে এটা দিয়ে,
বুঝতে পারছি? মানে এমন কিছু দিবেন যেটা আগে ইউজ করা হয়নি, তাইলে আপনি ডোমেনটা বানাইতে পারবেন, আদারওয়াইজ আপনি বানাইতে পারবেন না। এখন দেখেন এই প্রসিডিউর থেকে আপনি যা দেখবেন, এই এই পার্ট থেকে আপনি সামনে যা দেখবেন সব হচ্ছে আপনি যখন প্রথম ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করবেন, জীবনের প্রথম ওয়ার্ডপ্রেস যখন লগ ইন করবেন ডোমেন হোস্টিং কিনা, এদিক থেকে আপনার কাজ শুরু হবে। আমরা ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় করতেছি, আমরা যে ডোমেন হোস্টিং কিনছি এটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসে ডিপ্লয় করতেছি। আমরা যখন ডোমেন হোস্টিং কিনবো তখন আমরা সি প্যানেল থেকে এই জিনিসটা করবো। আমি সি প্যানেল আমার সি প্যানেল আপনারা দেখাই দিব, কিন্তু কাজটা আমি দেখাইতে পারবো না কারণ আমি অলরেডি ডিপ্লয় করে রাখছি। কিন্তু এটা হচ্ছে ডিপ্লয় প্রসিডিউর, এদিক থেকে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে আমার ওই ডোমেনটার ভিতরে বা হোস্টিংটার ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হইতেছে। এরপরে পরবর্তী সময় আস্তে 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 কি কি স্টেপ আছে ওইটা দেখেন, এদিক থেকে শুরু করে পরবর্তী যে স্টেপ আছে এটা আপনার নর্মালি কাজ করবেন। ওমা, বুঝতেছেন আপনি? হ্যাঁ, আপনারাও বুঝতেছেন নি? কঠিন লাগতেছে? এমনি করার করে কঠিন লাগলে কেমনি হবে? আর একটু তাহলে কঠিন করে কি করেন, আমি পাই না আমার কঠিন করতে। এটাতে আপনারা ধরতেছেন না কেন, আপনারা ওই যে ভিডিওটা দেখবেন, দেখার পরে স্টেপ বাই স্টেপ চিন্তা করুন। প্রথমে আমি বলে দিই আপনার, প্রথমে ডোমেন হোস্টিং বানাইতে হবে, ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করতে হবে, এরপরে কি আমি ওয়েবসাইটটা বিল্ড করব। আর আমি আজকে ওয়ার্ডপ্রেস ডিজাইন করে দিলাম না, আরো বহুত সিস্টেম আছে দেখবেন। হ্যাঁ, এটা হইতে হইতে আমি আপনার বলেছি ডোমেন হচ্ছে যে আপনার যে নামটা আছে না, আপনার নামটাই হচ্ছে আপনার ডোমেন। আর আপনার নাম ধরেন যে আপনার যে নামটা আছে এটা আরো ৫ জনের কাছে আছে, যদি এরকম হয় তাহলে এটা ডোমেন হবে না। ডোমেনটা হচ্ছে একদম ইউনিক হইতে হবে। ধরেন শাহপরণ.xyz, এই যে নামটা আছে এটা কেউ আগে কিনে নাই, এই ডোমেনটা কেউ আগে কিনে নেই এই কারণে আমি পাইছি। বা .com, এই জিনিসটা কেউ নেয় নাই, এই কারণে আমি এটা পাইছি। তো এটা আমার নামে আমি নিয়ে নিছি। এরপর ধরেন বিরাটকোহলি.com, বিরাট কোহলির একটা সাইট হবে অবশ্যই। তো ডোমেন নেমটা হচ্ছে আপনার আইডেন্টিটি, ওয়েবসাইটের আইডেন্টিটি। আর যদি আমি এই বিল্ডিংটা দিয়ে বুঝাই, এই বিল্ডিং এর যে নামটা আছে, এই বিল্ডিং এর অবশ্যই একটা নাম আছে, কুঞ্জনির নাম আছে না, এই কুঞ্জনিরটা হচ্ছে আপনার ডোমেন। আর এই পুরা যে বিল্ডিংটা আছে এটা একটা ওয়েবসাইট, বিভিন্ন তালায় বিভিন্ন কোম্পানি আছে, ৩ তালায় আছি আমরা, দোতলায় আছে সামিট কমিউনিকেশন, নিচতলায় আছে হসপিটাল। তো ৩ তালায় ৩টা জিনিস আছে। তো আমাদের ওয়েবসাইটে কি হয়, আমাদের একটা হোম পেজ থাকে, একটা সার্ভিস পেজ থাকে, একটা ডোমেন থাকে, এই সব কিছুর মানে একাধিক পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। ঠিক তো? তো এমনই অনেকগুলো ফ্লোর নিয়ে একটা বিল্ডিং করতে হয়, তেমন না বিষয়টা। আর এই বিল্ডিংটা যে জায়গার ভিতরে আছে, যে জমিটার উপরে আছে, এটার নাম হলো হোস্টিং। বুঝতে পারছি? তেমনই যখন আমরা একটা ডোমেন কিনি, ডোমেনের পাশাপাশি একটা হোস্টিং কিনতে হয়। আর এই হোস্টিংটা হচ্ছে আপনি ক্লাউড সার্ভারে আপনি নিজের একটা জমি নিলেন, ওই জায়গাতে আপনার সার্ভার, আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে থাকবে, ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে, ছবি আছে, ইমেজ আছে, গান আছে, সব ওই জায়গাতে সেভ থাকবে। আমরা বুঝতে পারছি? হ্যাঁ, বলেন। হ্যাঁ, ডোমেন। হ্যাঁ, হ্যাঁ, গুগলে যায় সার্চ দিয়ে দিলে ওটা আমরা কিওয়ার্ড বলি আর কি। আর আপনার ওয়েবসাইটে যে নামটা আছে ওইটার বলা হয় ডোমেন। আপনার নামটা ডোমেন, তো এটা নেন যে আপনার নামটা ডোমেন, ওইটা ধরলে একটু ভুলে যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, কথা ঠিক আছে। এমন হতে পারে আপনার হোস্টিংটা নিয়ে রাখছেন আপনি ১০০ জিবি, আপনার পুরো ওয়েবসাইটটা আছে ১০ জিবিতে, বাকি যে ৯০ জিবি আছে ওইটাও কিন্তু আপনারই। ঠিক আছে, মানে এরকম হতে পারে আপনার কাছে ১০ একর জমি আছে, ১০ একর জমির উপরে আপনি ২ একরের উপরে আপনি কাজ করছেন, বাকি ৮ একর যে জায়গাটা আছে এটাও আপনার। মানে ক্লাউড সার্ভার আপনি জমি নিছেন, এবার আপনি যেমনিটা ইচ্ছা করেন ইউজ করেন। হ্যাঁ, যতটুকু জায়গা কিনবেন অতটুকু জায়গা আপনার। বুঝতে পারছি? ওইটাই হচ্ছে হোস্টিং। আর যে এই হোস্টিং এর ভিতরে আমরা ডোমেন রাখি, ডোমেনের ভিতরে আমার পুরো ওয়েবসাইট দাঁড়ায় থাকে। এটা বুঝতে পারছি? ওকে। এবার দেখেন আমার ওয়ার্ডপ্রেসটা আমার ডোমেনের ভিতরে ডিপ্লয় হয়ে গেছে। ঠিক আছে? এরপরে কি করতে হবে আমার? ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। এদিকে যদি আমি ক্লিক করি, আমার এই প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। এবার এদিকে দেখেন আপনাদের এদিকে ডেভেলপমেন্ট মোড, এদিকে সবসময় দেখবেন আপনি যখন ওয়ার্ডপ্রেস মানে এই যে ওয়েবসাইটটা আমরা কিছুক্ষণ পরে বানাবো, এদিকে যদি আপনি ২-৩ মাস না ঢোকেন টানা, তখন দেখবেন এটা এসএফটিপি থেকে এটা চলে যাবে গিটে। গিটে গেলে দেখবেন যে আপনার সাইটটা লোড নিতেছে না, সাইট লোড নিলেও আপনার সবগুলো কন্টেন্ট আসতেছে না। যখন এরকম দেখবেন তখন আপনি সুন্দর করে কই আসবেন, প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন, আইসা কি করবেন দেখবেন যে এদিকে গিট হয়ে আছে।
এটাকে কি করে দিবেন, এসএফটিপি করে দিবেন, বুঝতে পারছি? তখন করে দিয়ে আবার একটা রিলোড দিবেন সাইডে, দেখবেন সাইড ঠিক হয়ে গেছে, একদম ক্লিয়ার। এই জিনিসটা সবাই ফেস করে এই জিনিসটা বলে দিবেন। এবার আমাদের কাজ কি, আমাদের এদিকে ডোমেন হোস্টিং বানানো শেষ, ডোমেন কিনে মানে ফ্রিতে নিয়ে নিছি। এবার আমি একটু ভিজিট করি আমাদের সাইট। আচ্ছা, এবার দেখেন এদিকে আমার আসলো, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের প্রথম কাজ। এই কাজ ওয়ার্ডপ্রেস আপনি জীবনের প্রথম যখন করবেন, এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ, যদি ওয়ার্ডপ্রেস আর করেন না করেন। এদিকে আমরা কি নিতেছি, আমার বলতেছে তুমি ল্যাঙ্গুয়েজ কি নিবা, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডপ্রেসটা চাও। আপনার এদিকে যত ল্যাঙ্গুয়েজ চান সব ল্যাঙ্গুয়েজে দিয়ে আছে, আমরা সবসময় ইউজ করি ইংলিশ, আমরা ইংলিশ দিয়ে কন্টিনিউ দিলাম। এবার আমার বলতেছে সাইটের টাইটেল, সাইটের টাইটেল মানে হচ্ছে আপনার এই সাইটটা কি নামে কল করা হবে, ঠিক আছে? এর মানেই না যে এই নাম ডট কম যেটা দিচ্ছে ওইটা না, কিন্তু ধরেন আপনি এখন সাইটটা বানাবেন হচ্ছে একটা কাপড়ের সাইট, ক্লদিং সাইট, তো আপনি ধরেন এদিকে দিতে পারেন সাইট টাইটেল, যে কোনো সময় চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এসইও করার সময় আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরেন বেস্ট ক্লদিং সিএলও, ক্লদিং সব। এদিকে কি করছি মাথায় নেওয়ার দরকার নেই, এখন কি করব এটা মাথায় নেন, ইম্পর্টেন্ট বিষয়। ইউজার নেম, ইউজার নেম ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ইউজার নেম হয় অ্যাডমিনের নেম, ঠিক আছে? কিন্তু এখন তো আর অ্যাডমিনের যুগ শেষ, এখন আমাদের কিছু নাম নিয়ে নিতে হবে। ধরেন আমরা এদিকে আমাদের জানার জন্য আমরা অ্যাডমিনই রাখলাম, আমরা চেঞ্জ করলাম না। বা ধরেন এদিকে কি দিয়েছিলাম, সিআইটিআই বিডি দিয়েছিলাম না, সিআইটিআই বিডি রাখলাম, সিআইটিআই বিডি। এটা একটু মনে রাখতে হবে, এটা আমরা কপি করে রাখি। এটা কপি করলাম। আপনার যদি মনে হয় যে দিস পাসওয়ার্ড ইজ গুড ফর ইউ, দেন টেক ইট। আর যদি মনে হয় যে না পাসওয়ার্ডটা আমার কাছে স্ট্রং মনে হচ্ছে না, আমি অন্য পাসওয়ার্ড দিব, সেক্ষেত্রে এটা কাইটটা আপনি অন্য পাসওয়ার্ড দেন। আর যদি মনে হয় যে পাসওয়ার্ড রাখবেন তাহলে রেখে দেন, আমার মনে হচ্ছে পাসওয়ার্ড রেখে দিলে রেখে দেন। এদিকে সুন্দর করে একটা জিমেল দেন, যে জিমেলটা অ্যাক্টিভ। কারণ আপনার যদি পাসওয়ার্ড রিসেট করতে চান সেক্ষেত্রে আপনার জিমেলে একটা কনফার্মেশন পাঠাবে, বা উল্টাপাল্টা কোনো অ্যাক্টিভিটি হলে ওইটা মেইলের ভিতরে তারা পাঠাবে, মেইলের মাধ্যমে কানেকশন করবে ওয়ার্ডপ্রেস আপনার সাথে। তো মেইলটা ঠিক করে দিন, বুঝছেন নি? কন্ট্রোল সি বি বসে দিলাম। এবার দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কোনো সময় আপনি এদিকে সাইজ ওয়েবসাইট বানাইতেছেন, এটা কোনো সময় চিন্তা করেন না এই সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। বুঝতে পারছি কেন র্যাঙ্ক করবে না, এতটুকু জানি না রাখেন যে একটা ওয়েবসাইটে তিনটা পার্ট থাকে, একটা হেড পার্ট, একটা বডি পার্ট, একটা ফুটার পার্ট। আর বডি পার্ট হেডার পার্টে যদি আপনার কোনো কিছু ব্লক থাকে তাহলে ওই সাইট কোনো সময় কোনো জায়গাতে শো করে না। সেম প্যান্থিয়নের হেডার ব্লক, প্যান্থিয়নের হেডার ব্লক এই কারণে আপনার এই সাইটটা কোনো সময় গুগলে র্যাঙ্ক করবে না বা গুগলে প্রকাশ করবে না। প্রকাশ করবে না এরকম না, কিন্তু র্যাঙ্ক করবে না, গুগলে দেখাবে কিন্তু র্যাঙ্ক করবে না। বুঝতে পারছি? তো এদিক থেকে যদি আমি এটা সিলেক্টও করি, ভিজিবিলিটি এদিকে লেখা আছে কি ডিক্রিজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স উইথ দিস সাইট। আপনি সিলেক্ট কইরা দিলে যা, না করে দিলেও তা, আমরা এটা এমনি সামনে রেখে দিলাম। এবার দেখেন এতক্ষণ আমরা কি করছি, ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করছি আমার ডোমেনে। এবার আমরা কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই যে আইডি পাসওয়ার্ড মাস্ট মনে রাখবেন, নাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না পরবর্তী সময়। এটা কপি করে রাখেন। নেক্সট দিলাম, ইনস্টল, ইনস্টল দিলাম। এবার দেখবেন যে আপনারা বলবে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, আমরা সেভ করি। এবার লগ ইনে আসেন, আমি আইডি পাসওয়ার্ডটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে লগ ইন করলাম। আচ্ছা, এতটুকু তো বুঝছেন, কোনো সমস্যা আছে এতটুকু? আচ্ছা, ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়ার্ডপ্রেস সাইডে লোডিং মানে ব্যাক এন্ডে লোড করেন। ওয়ার্ডপ্রেস সাইডের ফ্রন্ট এন্ড তো এখনো কাজ করি নাই আমরা, আমরা এই যে পার্টটা দেখতেছেন এটা আমরা বলি ব্যাক এন্ড, ওয়েবসাইটের ব্যাক এন্ড, ঠিক আছে? ওই যে শুনছেন না ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার। যারা ব্যাক এন্ড ফুল ফ্রন্ট এন্ড দুইটা নিয়ে কাজ করে তারা ফুল স্ট্যাক, আর যারা ব্যাক এন্ড নিয়ে কাজ করে পিছনের সাইড নিয়ে কাজ করে তারা ব্যাক এন্ড ডেভেলপার, ফার্স্ট সামনের জায়গা নিয়ে যারা কাজ করে তারা ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো আমরা এখন যে অবস্থায় আছি এটা হচ্ছে ব্যাক এন্ডে আছি, ওয়েবসাইটের ব্যাক এন্ডে আছি, ঠিক আছে? মানে ড্যাশবোর্ডে আছি ওয়ার্ডপ্রেসের, এদিক থেকে আমরা ফুল ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তো এই জায়গাতে আমরা আসার আগে আমরা যদি মনে করেন যে এরকম হয় যে আমার আমার সাইডটা এদিকে আছে, আমার সাইডের দিকে আছে না, এটা হলো আমার ফ্রন্ট এন্ড। এখন আমি এই সাইডের ব্যাক এন্ডে যাবো, কিভাবে যাবো? ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে কেমনে যেতে হয় জানেন?
জানেন না? কেমনে জানেন দেখাইছি। একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে ডাব্লিউপি, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি দেওয়ার পরে একটা হাইফেন দিবেন, তারপরে অ্যাডমিন। ঠিক আছে, দেওয়ার পরে এন্টার দেন, দেখবেন আমরা ব্যাকএন্ডে লগ ইন করে দিচ্ছি। এবার দেখেন আইডি পাসওয়ার্ড দিতেছে না? এবার আইডি পাসওয়ার্ড যেটা আছে আপনি ওই আইডি পাসওয়ার্ড দেন, আইডি পাসওয়ার্ড দিলে আপনার ব্যাকএন্ডে লগ ইন হয়ে যাবে। আমার কথাকে বুঝাতে পারতেছি? না বুঝলে অবশ্যই বলবেন, হ্যাঁ? দেখেন আমার ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে লগ ইন হয়ে গেছে না? ওইদিকে যে সাইটটা দেখছেন এদিকেও সেম জিনিস, ড্যাশবোর্ড লগ ইন হচ্ছে না? মানে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইনের সিস্টেম। কি করবেন, যে কোনো সাইট ক্লায়েন্টে কোনো সময় জিজ্ঞেস করবেন না যে ভাই আপনার ব্যাকএন্ডে কেমনে লগ ইন করবো, জিজ্ঞেস করবেন ভাই পাসওয়ার্ড দেন, আইডি পাসওয়ার্ড দেন। ব্যাকএন্ডে কেন লগ ইন করতে হবে এটা আমি দেখবো, কেমনে লগ ইন করতে হবে। যেটা ওয়েবসাইটের নাম লেখা আছে এর পিছনে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন। কার ক্ষেত্রে, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়, বুঝতে পারছি। আর যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না করা হয় তাহলে অন্য সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা আবার ওই জায়গাতে ফিরে যাই। তখন আমরা কই আসছি, আমাদের ব্যাকএন্ডে চলে আসছি। এই জায়গাতে আসার পরে আমরা একটু এই জিনিসটা ক্লিয়ার করি, এটি আমার ভালো লাগে না, দেখতে হিজিবিজি লাগে। এই জায়গাতে আসছি। এবার দেখেন অনেক কিছু আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কোথায় কথাবার্তা বলবো, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো হচ্ছে এসইও ক্লাসে। যখন আমরা ওয়েবসাইট ডিজাইন দেখবো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু কিছু ছোটখাটো জিনিস আছে যেগুলো জিনিস না জানলে আমরা আজকের কাজটা করতে পারবো, পিক্সেল সেটআপটা করতে পারবো না। আজকের ক্লাসটা হবে যে অ্যাজ এ পিক্সেল সেটআপ করার জন্য আপনার কতটুকু জানতে হবে, এতটুকুই। আর যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করবো তখন আপনি ওয়েবসাইট ডিজাইনের ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ জানবো। বুঝতে পারছি? এদিকে দেখেন এই সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, সেটিংস, টুলস, এই জিনিসগুলো। আমাদের সবচেয়ে বেশি দরকার হবে প্লাগইনের যে জিনিসটা আছে। প্লাগইন জিনিসটা কি? যেমন আমরা এদিকে দেখেন, আমার এদিকে উপরে অনেকগুলো এক্সটেনশন আছে না? মানে এই এক্সটেনশন গুলো কেন ইউজ করছি আমি? ক্রোম তো একদম এমন ভাবে বিল্ড করা আছে, ক্রোম সব কাজে করতে পারে, যা সার্চ করবো তাই করে দিবে, যা চাইবো তাই দিবে আমার। তারপরে কেন আমি এই জিনিসটি রাখছি? কাজ সহজে করার জন্য, ইজিলি অ্যাক্সেস করার জন্য। এমন অনেক কিছু আছে যেটা ক্রোমে করতে গেলে অন্য ওয়েবসাইটে জায়গায় করতে হয়, আমি এক্সটেনশন টিপ দিয়ে করতে পারি, ঠিক না? তো এগুলারে বলতেছি আমরা এক্সটেনশন। সেম এই কারণেই আমরা যখন এদিকে কোনো প্লাগইন ইউজ করি বা অ্যাপস ইনস্টল করি, মোবাইলে অ্যাপস ইনস্টল করি না? ফটো এডিটিং এর জন্য অ্যাপ ইনস্টল করি, ভিডিও এডিটিং এর জন্য অ্যাপ ইনস্টল করি, এটা বলে আমরা অ্যাপস। আর এদিকে যখন আমরা কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপে ইনস্টল করবো এটা আমরা বলি প্লাগইন। বুঝতে পারছি? প্লাগ ইন, বুঝতে পারতেছি? তো এই জায়গাতে আমরা প্লাগইন। যদি আপনি শপিফাই কাজ করেন তখন এদিকে বলে অ্যাপস। মানে এক একটা সিএমএস এর ভিতরে এক এক রকমের নাম বলে, কিন্তু কাজ সবার সেম। আমার কথা বুঝতে পারছি? না বুঝলে বলেন, সামনে যখন বুঝছেন, আপনারা বুঝছেন? আচ্ছা, এই যে দেখতেছেন এদিকে লেখা আছে হ্যালো ডলবি, এরপর আছে কি এক্সিমিট সামথিং কিছু। এটি হচ্ছে আপনার মানে মেলওয়্যার টেলওয়্যার যাতে না আসে এই জিনিসগুলো। এই এগুলো হচ্ছে অ্যাপ। আপনি ওয়ার্ডপ্রেসে আসছেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, সে আপনার একটা সুযোগ করে দিছে যে তুমি এদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাইতে পারবা। কিন্তু এই ওয়েবসাইট বানানোর জন্য আপনার কিছু সহায়ক টুলস লাগবে। ওই টুলস গুলো হচ্ছে এই জিনিসগুলো। বুঝতে পারছি? এখন এই জায়গার ভিতরে আমরা এই সবগুলা ডিলিট করে দিব। আর ডিলিট করার প্রসিডিউর কি? এই জিনিসগুলো একটু দেখেন, বেসিক জিনিসপত্র। আপনি যারে ডিলিট করবেন তারে সিলেক্ট করবেন, যদি সব ডিলিট করতে চান তাহলে অল সিলেক্ট মারবেন। অল সিলেক্ট করে এদিকে ক্লিক করেন, এদিকে ক্লিক করে দেবেন, অনেকগুলো অপশন আছে। বাল্ক অ্যাকশন নেবেন, অ্যাক্টিভ করবেন, সবগুলোরে অ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ করে দিবেন, আপডেট করবেন, ডিলিট করবেন, এনাবেল অটো আপডেট, মানে অটো নিজে নিজে আপডেট নিয়ে নেব, ডিসেবল অটো আপডেট, নিজে নিজে আপডেট নিবে না। এইগুলোকে ওপেন ওপেন করবেন কিনা, আমরা কি করব, আমাদের এগুলো দেখেন সব অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভেট করা আছে না সব। আমরা এগুলোরে প্রথমে ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ডিলিট করতে হলে প্রথমে এটা ডিঅ্যাক্টিভ করতে হয়, ডিঅ্যাক্টিভ করার পরে ডিলিট করতে হয়। বুঝতে পারছি? ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ইনস্টল করার সময় এটা অ্যাক্টিভেট করতে হয়, প্রথমে ইনস্টল করতে হয়, তারপরে অ্যাক্টিভেট করতে হয়। বিষয় বুঝতে পারছি? আর ডিলিট করতে সময় কি করতে হয়, প্রথমে ডিঅ্যাক্টিভ করতে হয়, তারপরে ডিলিট করতে হয়। এগুলো কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এগুলো কাজ করতে করতেই বুঝে যাবেন। ওই এটা তো ডিঅ্যাক্টিভ করা সব, তারপর আবার ডিঅ্যাক্টিভ মার, ডিঅ্যাক্টিভ সিলেক্ট অল। এবার আমরা কি করব, ডিলিট, ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট কেন করলাম, ডিলিট হচ্ছে আমার মন চাইছে আমি এই কারণে ডিলিট করে দিয়েছি। বুঝতে পারছি? আসলে বিষয়টা এরকম না। এদিকে যে দুইটা জিনিস আসছিল ওই দুইটা জিনিস আমার দরকার নেই। আমার এখন যে কাজটা করবো এই কাজের জন্য আমার এই দুইটা জিনিস কি নাই, দরকার নেই। যেহেতু দরকার নেই আমি এই জিনিসটা করতেছি। আচ্ছা,
এবার আসেন আমাদের এদিক থেকে প্লাগইন, নতুন প্লাগইন ইনস্টল করতে হবে। নতুন প্লাগইন আমরা কিভাবে ইনস্টল করব? উপরের দিকে দেখেন অ্যাড নিউ প্লাগইন লেখা আছে। এই অ্যাড নিউ প্লাগইনে যান। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আপনি এদিকে সার্চ করেন স্টার্টার টেমপ্লেট। এসটি ওই স্টার্টার টেমপ্লেটের বানান কি আছিল এটার? এখানে দুইটার এক অবস্থা। স্টার্টার টেমপ্লেটের বানান করেন STARTER। এই যে এটা স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে? স্টার্টার টেমপ্লেট জিনিসটা কি? আমার এই মুহূর্তে ওয়েবসাইট ধরে ডিজাইন করা সম্ভব না। আমার এখন ইনস্ট্যান্ট একটা ওয়েবসাইট লাগবে। এই দিকে আমার টেমপ্লেট আছে। আমি এই স্টার্টার টেমপ্লেট থেকে কি করতে পারি? পুরো একটা সাইট লোড করা যেতে পারি। আমার যে ডোমেন হোস্টিংটা বানাইছি এ পুরো একটা সাইট লোড করে দিব। এখন এটা কি করতে হবে? আমার প্রথমে কোনো প্লাগইন ইনস্টল করার সময় এগুলো সব প্লাগইন দেখেন, এদিকে অনেক টেমপ্লেট আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এটা নিতে পারেন। আপনি আমি যে স্টার্টার টেমপ্লেট দিয়ে দেখাইছি এর মানে এই না যে আপনি শুধু স্টার্টার টেমপ্লেট দিয়ে করবেন। আপনি অন্যগুলোরও ট্রাই করতে পারেন। অনেক সুন্দর সুন্দর টিয়া আছে এদিকে। তো এদিক থেকে আমরা এটা ইনস্টল করলাম। ইনস্টল হতে একটু সময় নেবে, তারপরে কি করব? আমরা অ্যাক্টিভেট করব। দেখুন অটোমেটিক এদিকে অপশন আসবে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটের অপশন আসছে না? এবার অ্যাক্টিভেট করেন। অ্যাক্টিভেট করলে আপনারা ওই জায়গাতে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। এবার দেখেন আমার সরাসরি কই নিয়ে আসলো? ওয়ার্ডপ্রেস থেকে রিডাইরেক্ট করছে কোন জায়গায়? স্টার্টার ট্যাবলেটের সাইড। তো এদিক থেকে আমারে বলতেছে তুমি কি এআই কন্টেন্ট বিল্ড করতে চাও নাকি তুমি ক্লাসিক স্টার্টার ট্যাবলেট ইউজ করতে চাও? তো আমি এদিক থেকে এআই আপাতত নিতেছি না, আমি ট্যাবলেট গুলো নিতেছি। এখন আমার জিজ্ঞেস করতেছে তুমি কি ব্লগ এডিটর দিয়ে করতে চাও, মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে বেসিক যে কাজটা করা যায়, ওয়ার্ডপ্রেসের একদম বেসিক যে কাজ, মানে কিছু নাই, কোনো প্লাগইন টাগিন ছাড়া যে কাজ করা হয়, এটা আমরা কাজ করি হচ্ছে ব্লগ এডিটর দিয়ে। জাস্ট ওই ভিতরে খালি ছবি আর্ট করা যায়, কন্টেন্ট লেখা যায়, একটা বাটন এড করা যায়, এরকম কিছু ছোটখাটো কাজ করা যায়, ঠিক আছে? আর এসইও খুব হালকা পাতলা কাজ করা যায়। তো ওইটা আমরা নিতেছি না এদিকে, আমরা কি নিতেছি? ইলিমেন্টর। ইলিমেন্টরটা কি? ইলিমেন্টর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিজাইনগুলো আছে, আমার যে সাইটটা দেখতেছেন আপনারা এদিকে, যে কালারফুল কালারফুল, এদিকে এক একটা জায়গায় এক এক রকমের কালার ইউজ করা, এই যে এদিকে অনেক জায়গায় অনেক কিছু অ্যাড করা আছে না? এটা হচ্ছে আমি পুরোপুরি এলিমেন্টর দিয়ে ডিজাইন করছি। আর এলিমেন্টর জিনিসটা কি? এলিমেন্টরটা হচ্ছে সহজ কথায় যদি আজকের ক্লাসে যদি আপনারা বুঝাই দেই, ওই ক্লাস পর্যন্ত আসা পর্যন্ত যদি আপনারা বুঝাই দেই, এলিমেন্টর হচ্ছে এই যে পুরো বিল্ডিংটা হইছে, এই বিল্ডিং করার সময় একটা ম্যাপিং করছিল না যে এই ডিজাইনটা এরকম হবে, ওই রুমটা এরকম হবে, ওই রুমটা এরকম হবে। এরপরে একজন যিনি কাজ করবে এদিকে, ওনার ম্যাপিংটা দেওয়া হয়েছে, উনি কাজটা করছে, ওই ম্যাপ অনুযায়ী কাজ করছে, ঠিক আছে? এই যে পুরো প্রসিডিউরটা কাজটা যে করলো, যে টুলসটা ইউজ করে করলো, এদিকে বালু সিমেন্ট রড কত কিছু ইউজ করছে না? এই বালু সিমেন্ট রড যোগান দেওয়ার কাজ হচ্ছে এলিমেন্টর। বুঝতে পারছি? আর ওয়ার্ডপ্রেসের কাজটা কি? এই যে জমিটা দেওয়া। ওয়ার্ডপ্রেস আমার জায়গা দিছে, এলিমেন্টর আমার বিল্ডিংটা উড়ে যেতে সাহায্য করছে। একদম বুঝতে পারছি কথা কি ক্লিয়ার? এলিমেন্টরে বলা হয় থিম বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডার। ওয়েবসাইট বিল্ডার মানে কি? ওয়েবসাইট সেটি বিল্ড করবে। আর ওয়ার্ডপ্রেসে কি বলা হয়? ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এদিকে আমরা কন্টেন্টটা জাস্ট ম্যানেজ করতে পারি। আর ডিজাইন করি কারে দিয়ে? ডিজাইন করি হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে। এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, এলিমেন্টর, এলিমেন্টর প্রো। আমার দুইটা দিয়ে কাজ করতে হয়। আমরা যখন কাজ দিব, কাজ শিখবো, তখন আমি আপনার এলিমেন্টর প্রোটা দিয়ে দিব, ঠিক আছে? তখন আমরা কাজ করতে পারবেন, ওটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। এবার তাহলে আমরা কোনটা নিব? এটাতে আমরা কি করতে পারি? একটু সুবিধা অসুবিধাটা বুঝেন। সুবিধা হচ্ছে এদিকে আমরা জাস্ট ইমেজ অ্যাড করতে পারি, টেক্সট দিতে পারি, কোনো ধরনের ডিজাইন করতে পারি না, কালার ফালার ইউজ করতে পারি না, কোনো ধরনের ডাইনামিক কিছু করতে পারি না। এর ভিতরে আমরা যা চাই, মনে যা চাইতেছে আমরা তাই করতে পারতেছি। এখন সুবিধা কোনটা? এলিমেন্টরে। তাহলে আমি কি নেবো এদিক থেকে? এলিমেন্টর নিব। এলিমেন্টর ক্লিক করলাম। এখন এলিমেন্টরের যে থিমগুলো আছে ওরা আমার এদিকে সাজেস্ট করবে যে তুমি কোনটা নিতে চাও। এখন এত খুশি হয়ে লাভ নাই, কারণ এদিকে সবই মোটামুটি প্রিমিয়াম, ঠিক আছে? আপনি এদিকে সাইড নেবেন, সবই মোটামুটি প্রিমিয়ামই হবে এদিকে। আর প্রিমিয়াম আপনি বুঝবেন কেমন এটা? এই যে দেখেন সুন্দর করে লেখা আছে উপরে প্রিমিয়াম, দেখছেন? মানে এই সাইড নিতে গেলে আপনার কি করতে হবে? টাকা দিতে হবে। এখন আমাদের কাছে টাকা নেই। টাকা থাকলে তো আমি ডোমেস্টিক কিনে আমরা সাইট বানাইতাম। আমার কাছে টাকা নেই, আমার কি করতে হবে? ফ্রি সাইট লোড করতে হবে। আর ফ্রি সাইট যদি আমি লোড করতে চাই, বলেন কোনটা নেব? এই সাইট আমার নতুন এসেছে, আগে দিইনি। কোনটা নিব বলেন? এটাও নতুন আসছে, এটাও নতুন। বলেন 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 বলেন। এটা ফ্রি আছে, কিন্তু এটা নিলে আমি ট্র্যাক করতে পারবো না।
এটা নিয়ে আপনারা নিজেরা সাইটটা বানিয়ে নিতে পারেন। খালি ছবিটি চেঞ্জ করে দিবেন, কন্টেন্ট চেঞ্জ করে দিবেন, শেষ কাহিনী হয়ে যাবে। বলেন কোনটা নিব? এটা নেই, এটাতে প্রোডাক্ট আছে, যেহেতু আমরা ট্র্যাকিং এর কাজে দেখাবো, প্রোডাক্ট যেহেতু আছে ওই জিনিসটা আমরা নিই। দেখেন এটাতে আমি ক্লিক করলাম, যেটা আপনার পছন্দ হবে ওয়েবসাইট ওইটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এদিকে আসবে। আসার পরে আপনার এদিকে যদি কালার ফালার চেঞ্জ করতে মন চায় আপনি কালার ফালার চেঞ্জ করে, বাটনের কালার ফালার যদি চেঞ্জ চেঞ্জ করতে ইচ্ছা করে, কালারটা ভালোই লাগতেছে কিন্তু ভালো লাগে না, বাদ দেন। যদি মন চায় কালার চেঞ্জ করবেন, আর যদি মন না চায় তাহলে করেন। আপনি যদি টেক্সটের ফন্ট টোন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি দেখে করতে পারেন, যদি মনে না চায় সেক্ষেত্রে করবেন না। আমার কথা বুঝাতে পারছি? আচ্ছা, এরপর যদি আপনি চান যে সাইটের কোনো লোগো দিবেন, এদিকে একটা লোগো অলরেডি দেওয়া আছে, আপনি যদি চান যে আপনি নিজের লোগো দিবেন করতে পারেন, হ্যান-ত্যান এইসব জিনিস করতে পারেন, এটি তো দেখাই না, এর তো কোনো দরকারও নাই। সাইড লোড যে আমরা ডিজাইন করতে হয় এটি দেখবেন। এবার এদিকে দেখেন সিলেক্ট ফিচার, আপনি কি কি জিনিস নিতে চান এদিক থেকে। আপনি কি অটোমেটেড ইন্টিগ্রেট নিতে চান, আপনি ভিডিও প্ল্যান নিতে চান, আপনি এগুলো নিতে চান, আপনি যদি নিতে চান এটা সিলেক্ট করে দিবেন। টাকা পয়সা চাইলে আবার ব্যাকে আয়া ডিসিলেক্ট করে দিবেন, বুঝতে পারছি? নেক্সট দেন। এবার আপনার এদিকে কি বলতেছে, আপনার নাম টাম দেন, আপনার জিনিসপত্র, আপনি কি, আপনি কি এক্সপার্ট মানুষ নাকি আপনার ক্লায়েন্টের লেগে বানাইছেন না কোম্পানির জন্য বানাইছেন, কি আপনি কার জন্য বানাইতেছেন? মাইসেলফ। এদিকে আপনি কোন লেভেলের, আপনি কি ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, কোন লেভেলের? বিগিনার দেওয়া যাইতো না, ইন্টারমিডিয়েট। বিগিনার বলতে পৃথিবীতে কোনো কিছু নেই, বিগিনার দিলে জীবনও কাম পাইতেন না। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে যখন আমি ক্লিক করব, আমার যে ডোমেইনটা আছে না, এই ডোমেইনের ভিতরে যে সাইটটা আমরা এখন দেখলাম এই সাইটটা লোড হওয়া শুরু করবে। এবার দেই, দেখেন এখন এটা কি হইতেছে দেখেন, ইনস্টলিং রিকোয়ার্ড থিম, প্লাগইন, ফর্মস এটসেট্রা, মানে এই সাইটে যা যা আছে সব এদিকে ইনস্টল হয়ে যাবে। এতটুকু মানে বুঝতে অসুবিধা হয়েছে, কনফিগারেশন এইসব অসুবিধা। নতুন কাজ একটু মাথাতে ধরতে সময় নিবে স্বাভাবিক। মানে আপনি থিমটা বুঝতেছেন কিনা যে আমরা কি করতেছি কাজ। একবার দুইবার করবেন, এক দুইটা ওয়েবসাইট বানাবেন, হয়ে যাবে। আপনি একটা জিমেল দিয়ে প্যান্থিয়নের দুইটা সাইট বানাইতে পারবেন, মানে দুইটা ডোমেন নিতে পারবেন, দুইটা ডোমেনে দুইটা ওয়েবসাইট বানাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। আবার ডিলিট করে দিবেন, আবার সেম যে মেল দিয়ে আবার ডোমেন বানাবেন, ডোমেন বানিয়ে আবার প্র্যাকটিস করবেন। আমরা এডিই করি, এত জিমেল করতে গেলাম। আবার অনেকে করে যে হচ্ছে ট্যাম্প মেল আছে না, টেম্পোরারি মেল, টেম্পোরারি মেল দিয়া ভেরিফিকেশন টেরিফিকেশন কইরা আবার এদিকে প্র্যাকটিস করে, ওইটা না করাই বেটার। পরবর্তীতে আপনি ধরেন ওই মেলটা পাইতেছেন 10 মিনিট পরে এক্সপায়ার। আমাদের আমরা এই কাজটা কেন দেখা যাচ্ছে, অনেকের মনে হতে পারে অ্যাড এর ভিতরে আপনি কি লেগে ওয়েবসাইট নিয়ে ঢুকিয়ে দিলেন। আমি সেলস এর যাবো, এরপরে এখন সেলস এর যদি যাইতে চাই আমার সেলস অ্যাড আমি ওয়েবসাইটটা চালাতে পারবো, ঠিক আছে? ওয়েবসাইট লাগবে, তো ওয়েবসাইট দিয়ে যখন আমি ওই যে মানে একটু ডাইনামিক অ্যাড গুলো দেখাবো যে কেমনে আপনি ক্যাটাগরি ধরে অ্যাড চালাবেন, কিভাবে প্রোডাক্টের উপর অ্যাড চালাবেন, ওই জিনিসগুলো দেখাতে গেলে আমার ওয়েবসাইট লাগবে। তো আমরা এই ওয়েবসাইটটারই আমরা কি করবো, ইউজ করবো, ঠিক আছে? এখন দেখেন কি সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। এবার চলেন আমরা একটু দেখি, সবাইকে হাত তালি দিবেন ওয়েবসাইট, আমি অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি এই কারণে। দেখেন এর আগে কিছু ছিল না, এখন পুরো সাইট লোড করা হয়েছে, কত সুন্দর সাইট না? আমার এই থিমটা অনেক পছন্দ, এই কারণে আমি বারবার এই থিমটা নিই। ঠিক আছে, সাইটটা বুঝতে পারছেন? আপনাদের মনে অনেক আকাঙ্ক্ষা ছিল যে একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানাতে দেয়া দিয়েছি। দেখেন প্রতিটা পেজ কাজ করবে, ঠিক আছে? কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজ কাজ করবে, জুসে গেলে জুস কাজ করবে, গ্রোসারিতে গেলে গ্রোসারি করবে, এভরিথিং এ গেলে এভরিথিং করবে। মানে সবকিছুই এদিকে আপনার 100% লোড করা আছে, এদিকে টিপ দিলে আপনার হোমে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। আসলো তো? এবার আমার ডোমেন হোস্টিং এর কাজ শেষ, আমার ওয়েবসাইটের কাজ শেষ। এখন আমরা ক্লাস আজকে কি সেরা ছিল, পিক্সেল সেটআপ। আচ্ছা বুঝলে গেছে। আচ্ছা, এখন দেখেন আমার এই যে সাইটটা আছে, আমি এই সাইটটা লোড করলাম, আমার সাইট রেডি, মানে আমার কাস্টমার, আমার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট আমার ওয়েবসাইট দিছে, ধরে নিলাম এখন থেকে আমি পিক্সেল সেটআপ শুরু করব। ক্লায়েন্ট আমার ওয়েবসাইট দিছে, ক্লায়েন্ট আমার ব্যাকএন্ডের অ্যাক্সেস দিছে, আর আমরা এখন একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আছে আমাদের কাছে, বিজনেস ম্যানেজারের ভিতরে পিক্সেল বানাইতে হবে, ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের একটা পিক্সেল বানাইতে হবে। তো আমার এখন কাজ কি, আমরা কি কি কাজ শেষ করছি, আমরা ওয়েবসাইটটা হাতে পাইছি, ওয়েবসাইটের ব্যাকএন্ডটা হাতে পাইছি,
ঠিক আছে। এখন ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমার একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের নাম কি? হ্যাঁ, না না, স্টার্টার টেমপ্লেটের কাজ শেষ। স্টার্টার টেমপ্লেট দিয়ে আমরা ওই যে ওয়েবসাইটে লোড করাইছি, এদিকে অনেকগুলো টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটটা লোড করাইছি। দেখেন স্টার্টার প্ল্যান টেমপ্লেট লোড করানোর পর এদিকে অনেকগুলো সিস্টেম আসছে, অনেকগুলো অপশন আসছে না? এতগুলো অপশন কি ছিল এদিকে? এতগুলো কিন্তু ছিল না। কিছুক্ষণ পরে দেখবেন কিছু জিনিস আমাদের আর একটু কাজ কাজ করতে হবে। তার আগে আমরা আরেকটা প্লাগইন এদিকে অ্যাড করব। ওই প্লাগইনের নাম হচ্ছে পিক্সেল ইউর সাইট। সাইলেন্ট প্লাগইনের নাম কি? পিক্সেল ইউর সাইট। পিক্সেল ইউর সাইট দিয়ে কি করে? পিক্সেল ট্র্যাক করে। যে জিনিসটা আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে করি, মানে ম্যানুয়াল কাজ করি, ওই জিনিসটারে আমরা খুব সহজে একটা কোড বসায় দিলে ট্র্যাক করা শুরু করে। কিছুক্ষণ পরে দেখবেন ও মাই গড, আপনারা খুশি হয়ে যাবেন ট্র্যাক দেখলে। আচ্ছা, এই দিক থেকে আমরা, ও সরি, আপলোড প্লাগইনে গেছি কেন? সার্চ প্লাগইন, আমরা এদিকে কি দিব? পিক্সেল ইউর সাইট। দেখতেছেন এই ব্যক্তিরে? এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি। দেখেন পিক্সেল ইউর সাইট ইউর স্মার্ট পিক্সেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার। দ্যাট মিনস আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর যে জিনিসটা আছে ওইটাও করতে পারি। আমরা সার্ভার সাইড ট্র্যাকিং আপাতত দেখতেছি না, আমরা পিক্সেলটা দেখি। দেখি ইনস্টল করি। ইনস্টল করে কি করতে হবে? অ্যাক্টিভেট করতে হবে। এটা সবসময় যে কোনো প্লাগইনের ক্ষেত্রেই করতে হবে। প্লাগইন যদি আপনি নিজে বানায় আপলোড দেন সেক্ষেত্রেও করতে হবে। প্লাগইন কিন্তু নিজে বানানো যায়, নিজের সুবিধা মতো প্লাগইন আপনি বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই জায়গাতে দেখেন মেটা এপিআই অনেক কিছু আছে না জিনিসপত্র। এদিকে আমাদের আপাতত দরকার নাই, পিক্সেল ইউর সাইট এদিকে আসে, পিক্সেল ইউর সাইটে এদিকে আসবে, এদিকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আসেন, দেখেন ফেসবুক পিক্সেল, মেটা পিক্সেল, ফর্মালি ফেসবুক পিক্সেল দেখা আছে না? এদিকে ক্লিক ফর সেটিংসে ক্লিক করে। এনাবেল কনভার্সন এপিআই দরকার নাই আপাতত। এদিকে আমার এনাবেল পিক্সেল, আমরা পিক্সেলের ক্লাস করতেছি না, জাস্ট পিক্সেল। এদিকে কি বলতেছে? পিক্সেলের আইডি দিতে বলছে, পিক্সেল আইডি যেটা, ওই পিক্সেল আইডি আপনারা দিতে বলতেছে। এদিকে পিক্সেল আইডি যদি আমি বসাই দিই দেখবেন যে সব ডাটা ট্র্যাক করে নিয়ে যেতেছে। এবার আমার পিক্সেল আইডিটা তো লাগবে নাকি? পিক্সেল আইডি ছাড়া আমি পিক্সেল আইডি বসাইতে পারবো? তাহলে আমার কি করতে হবে? আমার এই যে সিআইটিআই বিডি আছে ওর নামে অবশ্যই একটা পেজ থাকবে, ফেসবুক পেজ থাকবে। ফেসবুক পেজ যদি থাকে ওইটার নামে একটা বিজনেস ম্যানেজার থাকবে, মানে মেটা সুইট থাকবে। মেটা সুইট যদি থাকে ওইটার একটা অ্যাড ম্যানেজার থাকবে, ওইটার নামে একটা পিক্সেল ইভেন্ট ম্যানেজার থাকবে। ইভেন্ট ম্যানেজার তো আজকে, এর আগে তো দেখেন নাই, আজকে দেখবেন ইভেন্ট ম্যানেজার। তো ইভেন্ট ম্যানেজার থাকবে, যেমন আমরা অ্যাড ম্যানেজার দেখছি তেমন একটা ইভেন্ট ম্যানেজার সাথে আছে। এবার যদি আমরা একটু ইয়েতে যাই, কই যাই, আমাদের মেটা সুইটে যদি যাই, মেটা সুইটে আমরা যাই, আমার তো ওই নামে কোনো পেজ নাই, আপাতত কোনো পেজ নাই। আমি একটা সাইট দিয়ে দেখাই দিতেছি আপনাদেরকে আপাতত। এদিক থেকে আমরা কোনো একটা পেজ নিয়ে নেই। কোনটা নিব বলেন? আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পর অল টুলসে যান। অল টুলস থেকে আপনি যাবেন ইভেন্ট ম্যানেজার। এই যে দেখেন ইভেন্ট ম্যানেজার, দেখতেছেন? ইভেন্ট ম্যানেজারে ক্লিক করেন। ইভেন্ট ম্যানেজারের কাজ কি? আপনার ইভেন্ট সংগ্রহ করা। আপনার যত জায়গাতে আছে, হইতে পারে আপনার একটা সিআরএম আছে, হইতে পারে আপনার একটা সার্ভার আছে, হইতে পারে আপনার একটা ওয়েবসাইট আছে, হইতে পারে আপনার একটা অ্যাপ আছে, যত কিছু থাক বিশ্বের যত কিছু আছে আপনার, আপনি আপনার ক্লায়েন্টে নিয়ে যাইতেছেন ওই জায়গাতে। ওই জায়গা থেকে আপনি যাইতেছেন ওই ডাটাটা আপনার ফেসবুকের কাছে আসুক, ফেসবুক অ্যাড চালানোর জন্য। যত জায়গা আছে সব জায়গায় আপনি এদিকে নিয়ে ইন্টিগ্রেট করতে পারবেন। বুঝতে পারছি? মানে ইভেন্ট ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করবেন। ইভেন্ট ম্যানেজারের কাজ হচ্ছে আপনার বিজনেস রিলেটেড যত জায়গায় যত ইনফরমেশন আছে সব ডাটারে এই জায়গাতে আইনা জমা করে রাখা। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে। ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট জিনিসটা একটু পরে ওয়েবসাইটে গিয়ে বুঝেছিস। আচ্ছা, এদিক থেকে আমাদের কই যেতে হবে? অল টুলসে ক্লিক করেন, সেটিংস কই, ওই যে সেটিংস। অল টুলস থেকে সেটিংসে যান। সেটিংস থেকে আমরা যাবো ডাটা সেট। এই জিনিসগুলো মুখস্থ থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো একদম মুখস্থ থাকতে হবে যে কোন জায়গা থেকে কোন জায়গাতে যেতে হবে। ইভেন্ট ম্যানেজার আমি প্রথম কেন গেলাম? যেহেতু আপনারা ইভেন্ট ম্যানেজার দেখেন নাই এই কারণে ইভেন্ট ম্যানেজারটা আমি লোড দিয়েছি, কিন্তু কোনো সময় আমি ইভেন্ট ম্যানেজার লোড দিতাম না যদি আপনারা জানা থাকতেন।
যেমন এটা অ্যাড ম্যানেজারের সেটিংসে নিয়ে চলে আসছে, এদিকে আমার দরকার নাই, এদিক থেকে আমি সেটিংসে যাই, একদম বিজনেস ম্যানেজারে ঢুকবেন, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার কোনো দরকার নেই, আপনি কই যাবেন পিক্সেলের জন্য, সেটিংসে চলে যাবেন, সেটিংসে গেলে সেটিংসের সাথে তো আপনারা পরিচিত আছেন নাকি, সেটিংসে আসলে দেখবেন আপনারা হয়তো চোখে পড়ছে যে ডাটা সেট নামে একটা অপশন আছে, ডাটা সোর্স নামে একটা অপশন আছে, এদিকে স্লো হয়ে গেল কি লেগে হঠাৎ করে, কি রে ভাই দুষ্টামি করে কেন বললো, আমার যেটা আছে ওইটাই নিয়ে নেই, ওই আমারটা দেখেন, ওইটাতে কাহিনী হচ্ছে যে আমার ওই জায়গাতে ওই যে পেজটা আছে ওইটাতে ফুল কন্ট্রোল নাই আমার কাছে, যেহেতু ক্লায়েন্টের পেজ এটাতে ফুল কন্ট্রোল নাই আমার কাছে, আর আমার পেজের ভিতরে তো আমার কাছে ফুল কন্ট্রোল আছে, যাতে আপনার কাছে কন্ট্রোলটা থাকে, অন্তত বিজনেস মেটা সুইটের পার্শিয়াল অ্যাক্সেস যাতে আপনার কাছে থাকে, মানে অন্তত পিক্সেলের অ্যাক্সেস যাতে আপনার কাছে থাকে, এটা ক্লায়েন্ট থেকে এনশিওর করবেন। এদিক থেকে আপনি কই যাবেন, সেটিংসে আসলেন, সেটিংস থেকে আপনি ডাটা সোর্সে যাবেন, ডাটা সোর্সে গেলে পিক্সেল লেখা আছে না, এই পিক্সেলে ক্লিক করবেন, ঠিক আছে, কিন্তু এদিকে কাজ করবেন, এদিক থেকে আপনারা বলবো যে আপনি ডাটা সোর্সে যান, ডাটা সেটে যান, ঠিক আছে, ডাটা সেটে গিয়ে আমাদের পিক্সেলটা বানাইতে হয়, যেহেতু আপনারা প্রথম করতেছেন আমি দেখাই দিই এই জিনিসটা, পিক্সেলে আসছি দেখবেন এদিকে একটা ইরোড দেখাবে, আরে সব কাজ করানোর পরে করতেন, খবরটা কি ঠিক আছে, ফাইট টু, আচ্ছা এদিক থেকে আমরা কই যাবো, ডাটা, ডাটা সোর্সে, হ্যাঁ, ডাটা সোর্স থেকে আমাদের যেতে হবে পিক্সেল, তো ঠিক আছে নেটে, এই যে দেখেন এদিকে কি সুন্দর করে লিখছে, ডাটা সোর্স লোকেশন, ডাটা সোর্সের লোকেশন কই, ডাটা সেটে, ডাটা সেট সিলেক্ট করতে বলতেছে আমার, ঠিক আছে, ডাটা সোর্স থেকে ডাটা সেট, এই দেখেন ডাটা সোর্সের ভিতরেই ডাটা সেট আছে, আমরা ডাটা সেটের ভিতরে কাজ করতে হয়, এটা পিক্সেল আগে এদিক থেকে করতো, ফেসবুক এখন ওই জিনিসটা ওইদিকে নিয়ে গেছে, এবার দেখেন এদিকে কিছু পিক্সেল করা আছে অলরেডি, এদিকে কিছু কি করা আছে, পিক্সেল করা আছে, এগুলো হচ্ছে আপনাদের এই স্টুডেন্টের দেখানোর জন্যই করা হয়েছিল, তো এদিক থেকে হচ্ছে আমরা আরেকটা পিক্সেল বানাইতে পারি, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা জীবন হয়তো আরো জিজ্ঞেস করেন যে পিক্সেল ডিলিট করা যায় কিনা, একবার পিক্সেল বানাই ফেললে পিক্সেল ডিলিট করা যায় কিনা, পিক্সেল ডিলিট করা যায়, আপনি একবার পিক্সেল বানাই ফেলছেন তো বানাই ফেলছেন, বুঝতে পারছি, এদিকে যে ডাটাগুলো আছে হয় আপনি ইউজ করবেন নাহলে ফেসবুক ইউজ করবেন, কেউ না কেউ ওই ডাটাগুলো ইউজ করবে, এই হচ্ছে বিষয়, তো আমরা পিক্সেল বানাইতে হবে, পিক্সেল কিভাবে বানাবো, এই যে দেখেন এদিকে অ্যাড অপশন দেখতেছেন, এই অ্যাড অপশনে যাবেন, এই অ্যাড অপশনে গিয়ে আপনি এদিকে আপনার যে নাম আছে ওই নামটা দিবেন, এদিকে কি নাম দিবেন, ওইদিকে যে ওয়েবসাইটে যে নামটা দিয়ে আসছিলাম ওই নামটাই দিবেন, ওইদিকে কি নাম দিয়েছিলাম, সিআইটিআই বিডি, সিআইটিআই বিডি, সিআইটিআই বিডি, এই যে আমরা সবকিছু অন রাখলাম, সবকিছু যেমনি আছে আপনি দিয়ে দেন, ক্রিয়েট করেন, দেখবেন সুন্দর করে ক্রিয়েট হয়ে যাবে, একদম ইজি, পিক্সেল ক্রিয়েট করা একদম ইজি, ওই সিআইটিআই, এই যে দেন সিআইটিআই বিডি আসছে না, পিক্সেলে কিন্তু চলে আসছে, এবার দেখেন এখন এটার যে পিক্সেল আমার কি দরকার, পিক্সেলের কি দরকার ট্র্যাক করার জন্য, পিক্সেল কোড বা পিক্সেল আইডি, আর পিক্সেল আইডি কোনটা, এই যে দেখেন আইডি লেখা আছে নিচে দেখছেন, এই যে কোডটা আছে এটাই হচ্ছে আমার পিক্সেল কোড, এবার এটা আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার কোন জায়গায় নিয়ে বসাবো, এই জায়গাতে আমার পিক্সেল ইউর সাইড যে জায়গাটা আছে এদিকে কি বলছে পিক্সেলের আইডি, পিক্সেল আইডিতে পেস্ট করে দেন, বসাইলেন, এবার দেন, হয়ে গেল, যান 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 নিচে যান নিচে যান নিচে যান, সেভ কো, সেভ চেঞ্জেস, সেভ সেটিংসে ক্লিক করেন, দেখবেন যে আপনার এদিকে ইন্টিগ্রেট হওয়া শুরু করবে, এদিকে আসলাম, এদিকে দেখেন ট্র্যাক আইডি অন হয়েছে, ফেসবুকের এই যে ডাটাটা নিছে, এবার আমার টেস্ট করতে হবে না যে আমার আসলে ফেসবুকের যে এপিআইটা আছে এটা কাজ করতেছে কিনা, সরি আমি যে পিক্সেলটা সেট আপ করলাম এই সেট আপটা কাজ করতেছে কিনা, তার আগে আমরা দেখতে হবে আমার সাইডে আসলে পিক্সেলটা ইন্টিগ্রেট হয়েছে কিনা, এখন আমার সাইডে লোড করতে হবে, সাইডে আমি লোড করি, এদিক থেকে আমি ক্লিক করি, এখন আমি পিক্সেল ইন্টিগ্রেট করা আছে কিনা আমি কেমনে বুঝবো, এটার জন্য আমার একটা প্লাগইন লাগে, প্লাগইনের নাম কি, মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আছে,
দেখবেন আমার ওই যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটার ভিতরে অলরেডি এটা ইন্টিগ্রেট করা আছে। মেটা পিক্সেল হেল্পার এটাতে আমি অ্যাড টু ক্রোম করি, অ্যাড টু ক্রোম করে অ্যাড টু এক্সটেনশন দেই, দিলে আমার এই জায়গাতে চলে আসবে। এই জিনিসটা তো জানেনি, প্রথম ক্লাসে দেখাইছিলাম। এবার এদিক থেকে এটা আমি পিন করে দিই, এটারও পিন করে দিই। এবার আমার যে সাইটটা আছে আমি সাইটে যাই, দেখেন এই যে কোডটা আছে কি আছে, লাস্টের কোডটা কত 4988। এবার একটু আমি ইভেন্ট ম্যানেজারে আবার যাই, দেখেন 4988 কোডটা মিলছে। মানে আমার এখন যে ইন্টিগ্রেটটা করলাম, কোড দিয়ে যে আমি ইন্টিগ্রেটটা করলাম এই জিনিসটা কানেক্ট হয়ে গেছে আমার ওয়েবসাইটের সাথে। এখন আবার দেখতে হবে এই যে আমি কানেকশনটা দিলাম এই কানেকশনটা কাজ করে কিনা। যেমন এদিকে পেজ ভিউ দেখা যাচ্ছে, পেজ ভিউর ভিতরে আপনার এটা হচ্ছে পেজ ভিউ। এখন আপনার বুঝতে হবে এদিকে আমার বুঝতে হবে ওয়েবসাইট জার্নি, এটা কাস্টমার জার্নি বুঝতে হবে। একটা ওয়েবসাইটের ভিতরে কাস্টমারের কি জার্নিটা হয়, একটা ওয়েবসাইটের ভিতরে আপনি কি করেন বলেন তো। একটা ওয়েবসাইটে আপনি প্রথমে লোড দেন, ওয়েবসাইট ঢুকেন, আপনি যখন প্রথম পেজটা দেখেন এটার আমরা বলি পেজ ভিউ। এরপর ধরুন আপনি পেজ ভিউ করে আপনি প্রোডাক্টের কাছে গেলেন, এই প্রথম পেজে তো কিছু প্রোডাক্ট থাকেই, তখন প্রোডাক্টের ভিতরে ধরেন আপনি এদিক থেকে এই যে লোশনটা আছে বা স্যানিটাইজারটা আছে স্যানিটাইজারে ক্লিক করলেন, আপনি যদি স্যানিটাইজারে ক্লিক করলেন স্যানিটাইজারের পেজটাতে নেবেন আপনার, এটার আমরা বলি প্রোডাক্ট পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট। ফেসবুকের ভাষা হচ্ছে ভিউ কন্টেন্ট। এদিকে যেহেতু আমরা জিএ ফোন নিয়ে কাজ করি, গুগল নিয়ে কাজ করি, ফেসবুক নিয়ে কাজ করি, দুই দিকে দুই রকমের ল্যাঙ্গুয়েজ। ফেসবুকে আমরা ফেসবুকের ভাষা হচ্ছে ফেসবুক পিক্সেলের ভাষা হচ্ছে ভিউ কন্টেন্ট, আর জিএ ফোর এর ভাষা হচ্ছে প্রোডাক্ট পেজ ভিউ। বুঝতে পারছি? তো আপনি যেটাই বলেন এটা আপনার ইচ্ছা। এবার ধরেন আমি এই প্রোডাক্টটা দেখছি, আমি এটা কিনতে আগ্রহী, আমি কি করব, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমি কি করি, ভিউ কার্ট করি না, আমি কার্ট দেখি না, তো আমি ভিউ কার্টে ক্লিক করলাম। এই যে ভিউ কার্ট, এদিকে আমি চেক আউটে যেতে পারি সরাসরি, আমি ভিউ কার্টেও যেতে পারি, আমি আপাতত আপনাদের জন্য ভিউ কার্টে গেলাম। এখন আমার এই প্রথমের যে জিনিসটা দেখলাম অ্যাড টু কার্ট যেটা, ওইটার কিন্তু নাম অ্যাড টু কার্টই। প্রথম পেজ যখন ভিডিও ভিউ করি তখন হচ্ছে পেজ ভিউ, যখন আমি প্রোডাক্ট পেজ ভিউ করি ভিউ কন্টেন্ট, যখন আমি ওই কন্টেন্টারে অ্যাড টু কার্ট করি ওটার বলি অ্যাড টু কার্ট, যখন আমি এটারে চেক আউট করি তখন আমি বলি চেক আউট পেজ। ঠিক আছে, যখন পারচেস করি তখন আমি বলি ফাইনাল পারচেস। এই যে আমি ভিউ প্রথমে প্রোডাক্ট পেজ ভিউ করলাম, এরপরে ভিউ কন্টেন্ট করলাম, এরপর অ্যাড টু কার্ট করলাম, এরপর ভিউ কার্ট করলাম, এরপর চেক আউট করলাম, এরপর পারচেস করলাম। দিস ইজ মাই কাস্টমার জার্নি বা একটা ওয়েবসাইটে কাস্টমার জার্নি। বুঝতে পারছি? এখন এই যে পুরো প্রসিডিউরে আমি যতগুলো জায়গায় ক্লিক করছি, যতগুলো জায়গায় আমি ক্লিক করছি প্রতিটা ক্লিক হচ্ছে আবার একটা ইভেন্ট, প্রতিটা ক্লিক কি আমার একটা ইভেন্ট। এই যে ইভেন্ট ম্যানেজার নাম দিছে, কেন ইভেন্ট ম্যানেজার নাম দিছে, এই কারণে ইভেন্ট ম্যানেজার নাম দিছে। আপনি ওয়েবসাইটের ভিতরে যতগুলো ক্লিক করেন এগুলোর বলা হয় ইভেন্ট, প্রতিটা একটা ইভেন্ট, প্রতিটা একটা ইভেন্ট। আর যখন আপনি এটা একটু প্রোগ্রামিং এর ভাষায় কোডিং এর ভাষায় বলবেন, তারা বলে যে প্রতিটা একটা অ্যাকশন, প্রতিটা একটা কি অ্যাকশন। তো অ্যাকশন যখন আমরা ওই যে ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করবো তখন আমরা বলবো অ্যাকশন, হিট করে অ্যাকশন ফায়ার করে এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গাতে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি। তো আমাদের এই ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা কি হবে, প্রতিটা হচ্ছে একটা ইভেন্ট। তো ইভেন্ট এগুলো আমরা এদিকে কি করবো, এখন আসবে প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউট করার পরে আমার কি বলবে, এদিকে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে হয় না, প্রতিটা ওয়েবসাইটের ক্ষেত্রে তো এই জিনিসটা দিতে হয় নাকি। এই জিনিসটা আপনার নাম, ফোন নাম্বার, যা যা আছে, যা হ্যান ত্যান যা পারেন সব দিয়ে দেন। ধরেন সামথিং কিছু একটা দিয়ে দেন, কান্ট্রি যেটা আছে সেটা একটা সমস্যা নেই, কিছু একটা দিয়ে দেন, কিছু একটা দিয়ে দেন, কিছু একটা দিয়ে দেন। অনেক বড় হয়ে গেছে, এটা হলো দিলাম। এবার দিলাম, এবার দেখেন এদিকে আমি যখন প্লেসমেন্টটা করতেছি তখন আমার বলতেছে যে আমার কোনো কি নাই, পেমেন্ট মেথড নাই। এখন আমার এদিকে কি করতে হবে, একটা পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে হবে। পেমেন্ট মেথড আমি করতে গেলাম বিকাশ, নগদ, রকেট, এগুলো তো ইন্টিগ্রেট করতে হবে, এগুলো তো আর এদিকে ইন্টিগ্রেট করতে পারতেছি না। কিন্তু আমি তো এটা কি করছি, এটা টেমপ্লেট ইনস্টল দিছি না এদিকে, এই টেমপ্লেটের ভিতরে আমার কি আছে, পেমেন্ট মেথডটা আছে। এদিকে দেখেন পেমেন্ট নামের একটা অপশন আছে, দেখছেন? এই পেমেন্টে যাবেন, পেমেন্টে যাওয়ার সময় একটু মাথাটা ঠান্ডা রাখবেন। এই যে এদিকে ফিনিশ সেটআপ এদিকে ক্লিক করবেন। যদি এটা হুকমার্স দিয়ে করা হয় আর যদি প্র্যাকটিস পারপাসে থাকেন সেক্ষেত্রে সোজা আমি যেটা করতেছি এই জিনিসটা করবেন। করলো, সিলেক্ট শিপিং, এদিকে একটা আপনার স্টোর বানাইতে হবে। প্রথমে আপনার এদিকে WooCommerce এর ভিতরে একটা স্টোর বানাই নিতে হবে।
যেহেতু আপনি এটা টেস্টিং পারপাসে করতেছেন, আপনি টেস্টিং পারপাসে আপনার নরমালি এটা করে দেন, কিন্তু যদি ক্লায়েন্ট এন্ডে করেন অবশ্যই কি করবেন, বুঝা শুনা করবেন। আর এটা ক্লায়েন্টরা করে দেয়, এটি আমরা কাজ ধরতে হয় না, পিক্সেলের কাজ যারা করে তারা এডিট করতে হয় না, পেমেন্ট মেথড তো এগুলো আগে থেকে সেট আপ করা থাকে, তো যেমনি আছে আপনি দিয়ে দেন, এটা ই কমার্সটা জাস্ট রেডি হইতেছে। আমরা এদিকে তো টাকা পয়সা দিতে পারবো না, এদিকে আমরা দিব হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমরা যখন ট্র্যাকিং করতে যাই, যদি ওয়েবসাইটের ভিতরে ক্যাশ অন ডেলিভারির অপশন অন না থাকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টরে বলি যে আমাদেরকে একটা কুপন কোড করে দেন, যে কুপন ইউজ করলে 100% ডিসকাউন্ট হবে, যেটা শুধু আমরা জানবো। বুঝতে পারছেন? তখন ওনারা একটা কুপন বানায় দেয়, আমরা যখন টেস্ট করি তখন আমরা কি করি, ওই যে কুপনটা ইউজ করতেছি ওই কুপনটা দিয়ে আমরা 100% ডিসকাউন্ট করে দিই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের পারচেসটা ঠিকঠাক করে কাজ করতেছে কিনা। ওই জিনিসটা টেস্ট করার ক্ষেত্রে আমরা এখন এই যে প্রসিডিউরটা করতেছি এটা করা লাগতেছে। এগুলোতে আপনার হাত দেওয়া দরকার নেই। যদি আপনার নিজের ওয়েবসাইট না হয় সেক্ষেত্রে আপনার এদিকে কোনো জায়গাতে হাত দেওয়া দরকার নেই, এগুলো সব ক্লায়েন্টরাই করে দেবে। আচ্ছা, এটা সেট আপ করতে হবে। এদিকে দেখেন আপনার এদিকে কি ওপেন আছে, ডিরেক্ট ব্যাংক ওপেন আছে না, ডিরেক্ট ব্যাংক যেমনি আছে আপনি রেখে দেন, আমি জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিই, কারণ আমার দরকার হলো ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি এটা চেক আউট করতে পারবো, সরি পারচেস করতে পারবো। আমি অন করে দিলাম। এবার আমি একটু যদি সাইডে যাই লোড দিই, এটারে রিলোড দিই সাইটটাকে, দেন ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি প্রথমে হুকমার্স পেমেন্টসে যাবেন, পেমেন্টসে গিয়ে হুকমার্স একটা প্রোফাইল বানাবেন, বানানোর পরে গেট পেইড একটা অপশন পাবেন, গেট পেডে যাবেন, গিয়া জাস্ট কি করবেন, ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করবেন, এনাবেল করলে আপনার এদিকে ক্যাশ অন ডেলিভারি অন হয়ে যাবে। এবার আমি দেখি কি করবো, অ্যাজ এ কাস্টমার এন্ডের থেকে আমার নর্মালি কি কাজ, নর্মালি কাজ হচ্ছে আমার পারচেস করে নিব, একটা কাস্টমার তো এই কাজই করবো নাকি, কাস্টমার তো আর অন্য কিছু করবে না। এখন এই একটা জিনিস মাথায় রাখবেন, এদিকে আপনি যে ইনফরমেশনটা দিলেন আপনার প্রোডাক্টে কিন্তু ওই ইনফরমেশন নিয়ে যাবে, কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনি আপনার বান্ধবীরে পাঠাইতেছেন বা আপনার আম্মুর জন্য কোনো কিছু পাঠাইতেছেন, আপনি আসেন এক জায়গায় পাঠাইতেছেন আরেক জায়গায়, তখন কিন্তু আপনার শিপিং অ্যাড্রেস দিতে হবে। আপনার বিলিং অ্যাড্রেস এক জায়গায়, বিলিং অ্যাড্রেস মানে হচ্ছে আমার এইটা টাকাটা কোন জায়গা থেকে পরিশোধ করতেছি, এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস। আর শিপিং অ্যাড্রেস মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা কোথায় যাবে, এটা হচ্ছে আমার শিপিং অ্যাড্রেস। তো আপনার শিপিং অ্যাড্রেসে যদি আপনি থাকে সেক্ষেত্রে শিপিং অ্যাড্রেসের কি করবেন, ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটা টিক মার্ক করবেন না, এটা আমি দেখাইতেছি নিয়ে দিই। এরপর আমি কি করবো, একটা সাধারণ মানুষের মতো 15 টাকার যে জিনিসটা আছে এটা আমি পারচেস অর্ডার কনফার্ম করলাম। আমি কি বলতেছি, আমার বিলিং ইনফরমেশনে গাপলা আছে। 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম, শিপিং অ্যাড্রেস শেষ। আপনার এইগুলো যদি ফিল আপ না থাকে সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম হবে না। এদিকে অর্ডারে দেই আমরা প্লেস অর্ডার, প্লেস অর্ডারে দিলে আমাদেরকে কই নিবে, থ্যাংক ইউ পেজে নিবে। এই যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করতেছি এটি মাথায় রাখেন, থ্যাংক ইউ পেজ, চেক আউট পেজ। দেন এদিকে কি লেখা আছে, অর্ডার রিসিভড। যখন আপনি ট্র্যাকিং নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনার এই যে ইউআরএল গুলো আছে ইউআরএল গুলো পড়তে জানতে হবে। বুঝতে পারছি? যেমন এদিকে যদি আমি আপনার এই ইউআরএলটা পড়ে দেখাই, div pantheon.io citi pantheon.io মানে আমার ওয়েবসাইটের নাম। তারপরে এই ওয়েবসাইটটা কই নিছে, আমার চেক আউট পেজে নিছে। চেক আউট পেজ থেকে আমি কই গেছি, অর্ডার রিসিভে গেছি, মানে ও আমার অর্ডারটা কনফার্ম হয়েছে। এই জায়গাতে আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন থ্যাংক ইউ লেখা, তার মানে হচ্ছে এটা থ্যাংক ইউ পেজ বলি আমরা এটা। এরপরে কি আছে, এটা হচ্ছে আমার কুকি, মানে এই যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপে কুকি আছে, এই কুকিটা হচ্ছে আমার এটা। বুঝতে পারছি? মানে এই কুকি ধরে আপনার পরবর্তী সময় আমি আপনার ট্র্যাক করতে পারবো। ক্লিয়ার? কুকি সবার জন্য ইউনিক হয়। আচ্ছা, এই গেল বিষয়, আমার প্রোডাক্টটা পারচেস হয়ে গেল, ঠিক আছে না? এবার ইভেন্ট ম্যানেজার এটা খুঁজে যাই। এটা হচ্ছে আমরা এখন কি দেখলাম, কাস্টমারের একটা পুরো জার্নি দেখলাম না? এবার আমরা একদম দেখবো যে আমি যে ট্র্যাকটা করলাম ট্র্যাকটা আসলে কাজ করতেছে কিনা। যদি ট্র্যাক কাজ না করে আমার এতক্ষণ যা করলাম সবই লস। এবার আসেন একটু দেখি, এখন আমরা কি করতে হবে, আমাদের ইভেন্ট ম্যানেজার চলে যেতে হবে। আমার ইভেন্ট ম্যানেজার কই আছে, এদিকে একটু সমস্যা হবে কারণ আমরা এক ব্রাউজার থেকে আরেক ব্রাউজারে পাঠাইতেছি, এর একটা সমস্যা, বুঝছেন? এটা একটা ঝামেলা।
অ্যাসাইন পিপল, পার্টনার, কন্ট্যাক্ট, ম্যানেজ, এদিকে ক্লিক করবেন। ক্লিক করলে ওপেন ইভেন্ট ম্যানেজার। এখন আমরা কই আছি, সেটিংসে আছি না? ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যদি ক্লিক করেন দেখবেন আপনার ইভেন্ট ম্যানেজারে রিডাইরেক্ট করতেছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেখেন সিআইটিআই বিডি একটা আপনার পিক্সেল আসছে। এবার এই পিক্সেলের আন্ডারে যেই পিক্সেলটা শো করতেছে ওই জিনিসটা আসবে। এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে পিক্সেল, আমরা এই জায়গাতে দেখতে পারি পিক্সেল আমরা কাজ করতেছে কি করতেছে না, কিভাবে করতে পারি এই জিনিসটা এখনই দেখবেন। এবার আমাদের কি করতে হবে, টেস্ট করতে হবে যে আমার পিক্সেলটা কাজ করতেছে কিনা সাইটের ভিতরে। তো আমার এখন কি করতে হবে, এই যে টেস্ট ইভেন্টটা আসেন, ওভারভিউতে হচ্ছে আমার কত পরিমাণের কোন পেজের ভিতরে কে কি গেছে, কত মানুষ গেছে, ওই জিনিসটা আমি ওভারভিউতে দেখি। আর আমি পিক্সেল যখন সেট আপ করি, সেট আপ করার পরে আমার টেস্ট করার জন্য আমি কই যাই, টেস্ট ইভেন্টে যাই। এরপরে ডায়াগনস্টিকে যদি যাই, আমার এদিকে দেখা যায় যে আমার পিক্সেলের ভিতরে কোনো ধরনের ইরর আছে কিনা। আমার হিস্ট্রি যদি যাই, আমার পিক্সেলের কি হয়েছে না হয়েছে, কবে কি করছি না করছি, টোকেন অ্যাক্সেস টোকেন ফক্সেস টোকেন যা আছে সবকিছু এদিক থেকে দেখতে পারি। সেটিংসে গেলে আমরা অনেক কিছু আরো ইন ডিটেল জিনিসপত্র পাই। যেমন দেখেন এদিকে সেটিংস এর ভিতরে আসলে কি আছে, আমার পিক্সেল আইডিটা কি আছে, কে বানাইছে, ওনার কে, লিঙ্ক কই কই লিঙ্ক করছে, আপনি চাইলে এদিক থেকে লিঙ্ক করতে পারেন বিভিন্ন জায়গার ভিতরে, অ্যাপ ট্যাপেল, এই যে কিছুক্ষণ আগে বলছি অ্যাপ ট্যাপ আইডিতে লিঙ্ক করতে পারেন পিক্সেল রে, ওইটা আপনি কানেক্ট করতে পারেন। এরপর আপনি অ্যাকাউন্ট গুলো কি আছে এই জিনিসটা পাইতে পারেন, কোনো ধরনের রেস্ট্রিকশন আছে কিনা, কোড টোড অফ করছে কিনা এই জিনিসটা দিতে পারেন। এখন যে জিনিসটা আছে এটা সবসময় ওপেন করে দিবেন। এই যে দেখেন অটোমেটিক্যালি ওয়েব ম্যাচ, ওয়েবসাইট ম্যাচিং, এটাকে কি বলছে, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং। এই যে জিনিসটা অফ আছে না এদিকে, এই জিনিসটা সবসময় অন করে দিবেন। কেন অন করবেন, অন করার পরে এদিকে একটু ক্লিক করবেন, এই যে দেন শো কাস্টমার ইনফরমেশন ইন প্যারামিটারস, এটা একটু ক্লিক করেন, দেখেন আপনার 14 গোষ্ঠীর ইনফরমেশন নিয়ে আসে এদিকে। এদিকে শুধু আপনার ইনফরমেশন আসেন না, এই ইনফরমেশনটা কোথেকে নাই বলেন তো? হ্যাঁ ওয়েবসাইটটা নেয়, ওয়েবসাইট কোন জায়গা থেকে নেয়, কোন জায়গা থেকে আপনার এই ডাটাগুলো নিতে পারেন? মাথাটা একটু খাটান, বহুত চুপ চুপচাপ বয়ে গেছে, আমি একটু চুপ থাকি। ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, সিটি, পোস্টকার্ড, কান্ট্রি, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি, এই কই থেকে নিতে পারে, আপনি কই দেন ওয়েবসাইটের? আমরা যেদিকে বিলিং বিলিং যেদিকে দেই, বিলিং শিপিং অ্যাড্রেস যেদিকে দেই না, এদিকে আমরা ইনফরমেশন গুলো দেই। আর এইগুলা আমাদের যে ডাটা লেয়ার আছে, ডাটা লেয়ার তো আর আপনাদের দেখাইতেছি না, আপাতত ডাটা লেয়ার দেখানোর দরকার নেই, ডাটা লেয়ার না বুঝলেও চলবো, যেটা দিয়ে আমরা কাজ করতেছি। এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে আছে, ব্যাক এন্ডে ওই কোডগুলো থাকে। তো পিক্সেল কি করে, ওই জায়গা থেকে এই ডাটাগুলো নিয়ে আনে, যে নাম কি, ফোন নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, বাড়ি কই, কান্ট্রি কই, এই জিনিসগুলো সে ট্র্যাক করে গুগলের কাছে, মানে সরি ফেসবুকের কাছে পাঠায় দেয়। তখন ফেসবুক এগুলারে রাখে, রাখে এগুলার ম্যাচিং করে যে এই আন্ডারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, এই জিমেল আন্ডারে কোনো ফেসবুক আছে কিনা, মোবাইলে আছে কিনা, এই কান্ট্রির ভিতরে সে কি কি পছন্দ করে, এই এরিয়ার ভিতরে কোন কোন অ্যাড আছে তারা দেখানো যাবে, এই দেশের ভিতরে কোন অ্যাড আছে তাদের দেখানো যাবে, সবকিছু সে আইডেন্টিফাই করে কইরা আপনারে অ্যাডগুলো দেখায়। বুঝতে পারছি? এই কারণে আমরা পিক্সেল কোনো সময় ডিলিট করতে পারি না। পিক্সেলে যে ডাটা আটকে গেছে এই ডাটা হয় আপনি ইউজ করবেন নাহলে ফেসবুক ইউজ করবেন। বুঝতে পারছেন? ওকে। তো এই জিনিসের ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন, এটা সবসময় অ্যাক্টিভ করে দিন। এটা হোক আপনার বিজনেস, হোক এটা ক্লায়েন্টের বিজনেস। আচ্ছা, এদিকে এই জিনিসটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে টেস্ট করা। আমাদের যে কাজটা আছে এই কাজটা টেস্ট করা। এখন হচ্ছে আমাদের এদিকে দুইটা কথা আছে, আমরা জাস্ট সার্ভার সাইড শুনি। ট্র্যাকিং এর আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং আর একটা সার্ভার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে ব্রাউজারের থেকে আমরা যে ডাটা পাই ওটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর সার্ভারের থেকে আমরা যে ডাটা পাই ওটা হলো সার্ভার সাইড ট্র্যাকিং। এখনো এতক্ষণ পর্যন্ত আমরা যে ট্র্যাকিংটা করলাম এটা হলো ব্রাউজার সাইড ট্র্যাকিং। আর ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য আমরা সবসময় এই যে দেখেন, এই যে দ্বিতীয় যে পার্টটা আছে, দ্বিতীয় পার্টটা থেকে আমরা কাজ করি। প্রথম পার্টটার ভিতরে আমরা সার্ভার নিয়ে কাজ করি, আর এটার ভিতরে আমরা ব্রাউজারটা নিয়ে কাজ করি। তো ব্রাউজার সাইডের ভিতরে গেলাম, আমার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে ওই ইউআরএলটা আমার এদিকে দিতে হবে। চলেন আমরা একটু ইউআরএলটা আনি, দিয়ে কপি করি। কপি করার পরে আমরা এই জায়গাতে এটা কি করি, পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমার এদিকে যদি আমি এটা লোড দিই, আমার অন্য একটা ট্যাবে দেখবেন ওয়েবসাইটে লোড হয়েছে। এর আগে আমরা এই জিনিসগুলো অফ করে দিই। এই জিনিসগুলোর আপাতত আর কাজ নাই, অ্যাডস ম্যানেজারের দরকার নাই, ড্যাশবোর্ডেরও দরকার নেই। এটা আমরা ওপেন করি। হ্যাঁ, দেখেন আমার সাইটটা লোড নিতেছে, সাইটটা লোড নিল,
দেখি এদিকে পিক্সেল আছে কিনা। 100% লোড হওয়ার পরে আপনি এদিকে বুঝতে পারবেন আপনার পিক্সেল কাজ করে কি করে। বাহ, মাইন্ড করছে কি লিখে। আবার অফ করেন, আবার অন করেন। হোয়াটস দ্য প্রবলেম? এই সাইডে কোনো পিক্সেল পাওয়া যায়নি। হুম, কই পিক্সেলের দিকে কই মেসেজ আসছে? হ্যাঁ, ও আচ্ছা, এটা ফেসবুক, এটা ফেসবুক, এটা আমার না। ফেসবুকে আমারটা এদিকে আসবে, এই সাইটের উপরে আসবে। তো কথা হচ্ছে পিক্সেল নেয় না কি লেগে, সমস্যা কই? সাইড আবার অন্য জায়গায় লোড ঠিক। ওই ব্রাউজার তো নিচে আছে। এই ফ্রি সাইডে কাম করলে এই ঝামেলা, বিরক্ত লাগে ফ্রি সাইডের কাজ। এদিকেও কি সাইডে দিছে? एदिके पिक्सेल नहीं जाচ্ছে, यहाँ पर पिक्सेल है। ওইদিকের কি সমস্যা? ওইদিকে এই ব্রাউজার নিতেছে না। গরম 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 গরম। আচ্ছা, ভুলে গেছি আমি আসলে, সরি। পিক্সেল যখন ট্র্যাকিং করেন, পিক্সেল ট্র্যাকিং করার 30 মিনিট সময় দিতে হয় পিক্সেল টেস্ট করার জন্য, ঠিক আছে? মানে ইন্টিগ্রেট হওয়ার জন্য আপনার ডাটা পাঠানোর লাগে 30 মিনিট সময় দিতে হয়। তারপরও সাথে সাথে আমরা টেস্ট করে টেস্ট পাই। এটা হচ্ছে ব্রাউজারের বা ব্রাউজার এন্ডে ঝামেলা করলে এই সমস্যা হয় আর কি। তারপরে আমরা দেখি যে কাজ করে কিনা, আর যদি না কাজ করে অন্য সাইড দিয়ে দেয়, টেনশন নেই। ধরেন স্বপ্ন বাটনটার ভিতরে যদি আমরা ক্লিক করি, এদিকে ফায়ার হওয়ার কথা, এদিকে যদি ফায়ার না হয় আসলে কাজ দেয় মজা নেই। বাহ, সাইট ফ্রোজ হয়ে গেছে, সাইট ফ্রিজ হয়ে গেছে। এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলাম, আপনারা তো বলছিলেন না ফ্রিজ হয়ে যায় সাইট। এই দেন 30503530, এটা হচ্ছে আপনার, মানে এইটা এই error যখন দেখবেন তখন বুঝবেন যে সাইট ফ্রিজ হয়ে গেছে, ঠিক আছে? তো সাইটটা ফ্রিজ হয়ে গেছে, এটা আনফ্রিজ করতে হবে। আমি কোন জায়গায় আছে এটা আমি নিজেও জানি না। আরে বাপ আয়, কতক্ষণ দেখবো এটা? এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন আপনারা যদি আপনাদের ইন ফিউচার ট্র্যাকিং নিয়ে কাজ করার ইচ্ছা থাকে বা পিক্সেল নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এই যে ওয়েবেলাইজার নামের এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার সাইটের ভিতরে। কেন নেবেন? কারণ অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটের, মানে একটা ক্লায়েন্টে আপনি আগে যে মার্কেটার, আপনি ক্লায়েন্টের দিক গেলে খারাপ দেওয়া যায় না, যে আপনার সাইটটা কি কোন কোড ইউজ করে আপনি বানায় রাখছেন, বা কি ধরনের সিএমএস আপনি ইউজ করছেন, এই জিনিসটা জিজ্ঞেস করলে কেমন লাগে না? কারণ আমাদের কাছে টুলস আছে, টুলস দিয়ে আমরা বুঝতে পারি যে কি দিয়ে বানাইছে, এর ভিতরে কি কি ইন্টিগ্রেট করা আছে। তো আমরা যদি এদিকে ক্লিক করি, ওয়েবএলাইজার যদি ইনস্টল করেন, ইনস্টল করার পরে যদি আপনি ক্লিক করেন দেখবেন সিএমএস দেখা যাচ্ছে, সিএমএস ওয়ার্ডপ্রেস। আমরা তো ওয়ার্ডপ্রেসে করছি নাকি, এটা ওয়ার্ডপ্রেসে করছি। আমরা পেমেন্ট মেথড ইউজ করে রাখছি কোনটা, উকমার্স, মানে ই কমার্সের জন্য উকমার্স রাখছি। এরপরে পেজ বিল্ডারের জন্য আমরা রাখছি ইলিমেন্টর, ডাটাবেজের জন্য যেগুলো রাখছি, এইগুলোর জন্য এই যে যত ইনফরমেশন আছে সব আপনি দিয়ে দিবেন। দেন আমরা কোন সাইটের ভিতরে এটা হোস্ট করছি, এই হোস্টটারও কিন্তু ধরে দিয়েছে, প্যান্থিয়ন দিয়ে আমরা হোস্ট করছি।
এটা বুঝতে পারছি। যা যা আছে আপনি সব এদিক থেকে নিতে পারবেন। এগুলো যখন আপনি ক্লায়েন্টরা বলতে পারবেন যে আপনার এই জিনিস ইন্টিগ্রেট করা আছে, অনেক সময় ক্লায়েন্টরা দেখবেন যে ইমপ্রেস হয়ে যায় আপনার প্রতি। তখন আপনি ইমপ্রেস হয়ে আপনার কাজ দিয়ে দিন। এটা দোয়া দরুদ করে একটু ফু দেন। কারণ এদিকে এটা অ্যাক্টিভ না হইলে আমি আপনাকে দেখাইতে পারতেছি না এটা অ্যাকশন। এই ব্রাউজারে নিতেছে ওই ব্রাউজারে নিতেছে না, কেমনটা লাগে? এই যে দেখেন, আমার যদি পিক্সেল সেটআপ না হইতো তাইলে একটা কথা ছিল। পিক্সেল কিন্তু আমার কনফিগার হয়েছে, হয়েছে নি? সময় হয়েছে নি? হ্যাঁ, তারা তো বুঝতো না, আপনি না বুঝবেন। হয়েছে নি? হুদা বয়ে লিছে উনি ওইদিকে। ও আরেকজন ঘুমাইতেছে কইরে। এইটা আসলে আমার একটু সুবিধা হতো, আপনারা একদম ইন ডিটেল আমি বুঝাই দিতে পারতাম জিনিসটা। আরে বাবা, আয় আয় আয়, আর ভালো লাগতেছে না, আয়। এই কারণে ব্রাউজার টু ব্রাউজার কাজ করা ভালো। আমি দেন আমি এক জায়গাতে এক ব্রাউজারে রাখছি পিক্সেল ইয়াটা, ইভেন্ট ম্যানেজারটা, আরেক ব্রাউজারে রাখছি কোনটা, আমার সাইটটা। যার কারণে এই ঝামেলাটা হইতেছে। আচ্ছা, একটা কাজ করি, আপনারা তো আমার এই বুদ্ধিটা দিলেন না, দিলে হয়তো আমার কামটা সুবিধা হইতো। হ্যাঁ, কেউ মনে হয় কিছু কইছেন? হুম, আমি তো ওই ব্রাউজারে কাজ করছি, কারণ হচ্ছে আমার এই ব্রাউজারে যে মেলগুলো আছে ওই মেলগুলা সব প্যান্থিয়নে সাইট করা। এই কারণে ওই ব্রাউজারে কাজ করছি, মানে এই ব্রাউজারে আমি সাইটটা নিয়ে আইতেছি, মানে অ্যাক্সেসটা এই ব্রাউজারে নিয়ে আসতেছি। আবার এই ব্রাউজার পাসওয়ার্ড নেই। ভাই পাসওয়ার্ড কি দিয়েছিলাম মনে আছে নি? CATI পাসওয়ার্ড কি দিয়েছিলাম ভাই? 6 আর 2 কত হয়? 10। আচ্ছা, আমরা চলে আসছি, হ্যাঁ। এবার আমরা একটু লোড দিয়ে দেখি যে উনি মাইন্ড করে কিনা। আল্লাহ, চাইও আমার দিকে। বাহ, চলে আসছে। বুদ্ধিটা তো দিলেন না, বুদ্ধিটা দিলে একটু কাজটা সহজ হইতো। ক্লাসটা 2টা মিনিট আগে শেষ করতে পারতাম, আমরা তাড়াতাড়ি যাইতে পারতাম। এবার বুঝছেন নি কিলে আমি কই যে আমার কাছে আমাদের আগে একটু ইউটিউব টিউটিউব কেটে মাথাটা কাম করবো, মাথাটা একটু বুঝবো যে এই জায়গার কারণে এই জিনিসটা শর্ট করে দিলে আমি জিনিসটা করতে হবে। হ্যাঁ, আর তখন তো আবার আমার উপরে এক্সপার্ট হয়ে যাচ্ছে। আগে কাজ দেখে যান এরপরে যান। না, এটা কিন্তু আসলে ভালো, আপনারা তো মডিউল দেওয়া আছে না? মডিউল দিচ্ছেন আপনারা? মডিউল দেওয়া আছে, মডিউল দিব না কেন? কি সব কথাবার্তা এখন? হয়তো পরে এসেছেন আর কি, যাইতে সময় কোয়েন যে আমি মডিউল পাইনি, গিভ মি আ মডিউল। সাইড লোড দিতেছে মানে হলো পিক্সেল আসবে, এই যে দেখেন পিক্সেল আসছে কি, হ্যাঁ। এবার যে পিক্সেলটা আমরা তো পাইতেছি পিক্সেলটা, মানে এই পিক্সেল আসলে কাজ করতেছে কিনা, আমার এই ডাটাটা ইভেন্ট ম্যানেজার পাঠাইতেছে কিনা, এটা আমি কেমনে বুঝবো? এবার আসেন ইভেন্ট ম্যানেজারে, দেখেন এতক্ষণ কোনো কিছু আসলে এদিকে, এদিকে কিছু ছিল না। এই দেখেন সুন্দর করে পেজ ভিউ নামে একটা ইভেন্ট খুলছে। আমি প্রথমেই বলছি আমরা যখন ওয়েবসাইটে ঢুকি তখন প্রথম যে পেজটা লোড হয় ওইটার আমরা বলি পেজ ভিউ। এই পেজ ভিউতে যদি আপনি ক্লিক করেন দেখেন আপনার এদিকে অনেক ধরনের ইনফরমেশন আছে, যে আপনার পেজের টাইটেল কি, হোম, প্রথম পেজে তো হোমই হয়। এরপরে পেজের পোস্ট কি, পেজ, সরি টাইপ, পোস্ট আইডি কোনটা, এই আইডিটা হচ্ছে ব্যাকএন্ড থেকে নেয়, হ্যাঁ, এটা 95টা এটা ব্যাকএন্ড থেকে নিছে। রুলস, আপনি এই যে আপনি যে লগ ইন করলেন এটা কি, যদি আপনি ইউজার হিসেবে মানে কাস্টমার হিসেবে আসেন তাহলে ইউজার থাকবো, যেহেতু আমার কাছে অ্যাক্সেস আছে এক্ষেত্রে আমার এই যে কি বলতেছে অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে হচ্ছে আপনার এই যে প্লাগইনটা ইউজ করতেছেন, কি প্লাগইন ইউজ করতেছেন, এই যে পিক্সেল ইউর সাইট ইউজ করতেছেন, সব কিছুর ইনফরমেশন দিয়েছে। এটা তো কিছুই না, কিছুক্ষণ পরে দেখবেন যে আর কি ইনফরমেশন আসতেছে। এরপর ধরেন আমি এদিকে কি দেবো, ধরেন আমি এটা কিনবো। এবার এদিকে দেখেন কয়টা ট্যাগ ফায়ার করলো, প্রথম পেজে একটা ট্যাগ ফায়ার করছিল,
এইটাকে কয়টা ট্যাগ ফায়ার করলো? দুইটা। কি কি করলো? পেজ ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো। ভিউ কন্টেন্টে ক্লিক করেন। ভিউ কন্টেন্টে ক্লিক করলে কি আছে? ক্যাটাগরির নাম গ্রোসারি এন্ড জুস। কন্টেন্ট আইডি কি আছে? এই কন্টেন্ট আইডি মিলাবেন কেমনে? কন্টেন্ট আইডি মিলানোর রাস্তা নাই, এসকিউএল নাই যাদের কাছে, এসকিউএল থাকলে মিলে যাওয়ার। কন্টেন্ট আইডি হলো 168। এরপর কন্টেন্টের নাম কি? কি? অ্যাস্ট্রোটেড কফি। মিলছে নি? আচ্ছা, এরপর কন্টেন্ট টাইপ কি? প্রোডাক্ট। কন্টেন্ট টাইপ সবসময় প্রোডাক্টই থাকে, ঠিক আছে? যত কিছুই হোক এটা কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। এটা আমাদের কিছু করার নেই, এটা এমনি থাকে। কন্টেন্ট শো, কন্টেন্টস, এদিকে কি কি কন্টেন্ট আছে এটা একটা তারা প্যারামিটার ধরে নিয়েছে। এরপর কারেন্সি বিডিটি আছে, কারেন্সি বিডিটি বাংলাদেশি টাকায় আছে না, এটা বিডিটি। এরপর হচ্ছে ইভেন্ট ইউআরএল শো করেন। ইভেন্ট ইউআরএল হচ্ছে এই যে দেখেন এসএসআর কপি, এই যে এদিকে লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা এদিকে ধরছে এদিকে। পেজ টাইটেল এটাই আছে, উপরের পেজ টাইটেল এটা হিসাবে আছে। প্লাগইন পিক্সেল ইউজ সাইটে ধরছে 168, ঘুরে ঘুরে একই জিনিস। প্রোডাক্টের প্রাইস হলো 35। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম কিনা মনে আসেনি, আপনারা জানি না, যে অনেক সময় দেখবেন যে ওই যে আমাদের একটা অপশন থাকে পারফরমেন্স গোল। যখন আমরা সেলসে যাব তখন একটা জিনিস আছে যে আহ, বেশি কনভার্সন চান নাকি বেশি টাকায়, মানে কম কনভার্সন বেশি টাকায় চান, এরকম দুইটা গোল আছে। আমরা যখন এই ট্র্যাকিং গুলো করবো তখন আমরা খুঁজে বের করতে পারবো যে আমার কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি সেল করে আমার ওয়েবসাইট থেকে। তখন ওদেরকে একটা অডিয়েন্স বানায় তারা আমি অ্যাড দেখাতে পারবো। তো ওই জিনিসটা দেখানোর জন্য আমার কি করতে হবে? ইভেন্ট ম্যানেজারের কাছে আমার টাকাটা পাঠাতে হয়, কারেন্সিটা পাঠাতে হয়, কারেন্সি আর আমার প্রাইসটা পাঠাতে হয়, প্রোডাক্ট প্রাইস। এই প্রাইসগুলো পাঠালে সে অ্যানালাইজ করতে পারে যে বেশি টাকায় কে কিনছে, কম ভিজিট করছে কিন্তু বেশি টাকা কিনছে কি, আবার বেশি ভিজিট করছে কম কিনছে কি। এই জিনিসগুলো সে অ্যানালাইসিস করতে পারে। তো এই জিনিসগুলো এদিকে আসলো। এবার দেখেন ইভেন্ট ম্যানেজার আসছে কিনা, দেখেন ভিউ কন্টেন্ট আসছে না? ভিউ কন্টেন্ট ওইদিকে যা দেখছি সব এদিকে এস প্রসিডিউর সব এদিকে আছে, বুঝতে পারছি? এই জিনিসটা এদিকে আরো কিছু আসবে যখন আমি ওই যে ইয়া দিয়ে দিব চেক আউট পেজে, যখন আমি ইনফরমেশন বসাবো তখন আপনার দেখবেন মেটা গুলো এদিকে আসতেছে। এই জিনিসগুলো সম্পর্কে কোনো ডাউট আছে? বুঝতে অসুবিধা হয়েছে কই থেকে আসছে? এগুলো সব পিক্সেল ট্র্যাক করে নিয়ে আসছে। কিন্তু যদি আমি এটা ট্যাগ ম্যানেজার দিয়ে করতাম, আমার এগুলো ধৈরা প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে আমার ট্যাগ কনফিগার করতে হতো। বেরোর জন্য একটা, কারেন্সির জন্য একটা, কন্টেন্টের জন্য একটা, কন্টেন্ট টাইপের জন্য একটা, কন্টেন্ট নেমের জন্য একটা, ক্যাটাগরির জন্য প্রতিটা জন্য ধৈরা ট্যাগ রেডি করতে হতো। এই জায়গাতে কি করলাম, একটা পিক্সেলের একটা প্লাগইন দিয়ে আমি এটা কনফিগার করে দিলাম, বুঝতে পারছি? যে জিনিসটা লাগতো আমার 1 ঘন্টা ওইটা আমি করে দিয়েছি 5 মিনিটে। 5 মিনিটও লাগে নাই, সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে কনফিগার করতে আপনার কাজ করতে গেলে। এরপর আমি কি করব? অ্যাড টু কার্ট করব। দেখবেন ওই জায়গাতে অ্যাড টু কার্ট ফায়ার করব। এদিকে বেশি কথা কইতেছি না, একটু ফায়ারটা দেখাই। অ্যাড টু কার্ট ফায়ার করছে, দেখছেন? এই যে আমরা বলতে ফায়ার, যখন আমি ওই যে অ্যাকশন দিতেছি এদিকে কোনো কিছু আসতেছে তখন আমরা এটা বলি ফায়ার। তো অ্যাড টু কার্ট ফায়ার করলাম। এখন অ্যাড টু কার্টে আমার কি কি আছে? অ্যাড টু কার্টের ভ্যালু হলো 35, মানে প্রাইসটা হলো 35। এরপর হচ্ছে কারেন্সি বিডিটি, কোড হচ্ছে এটা, প্রোডাক্ট এটা, আর বাকি যে জিনিস আছে এটা নর্মাল জিনিস ভাবেই আছে। এরপর আমি কি করব? অ্যাড টু কার্ট আর বললাম না, ডাইরেক্ট চেক আউটে চলে যাই। দেখবেন চেক আউটটাই ফায়ার করতেছে এদিকে। এটা অফ করে দেই। এই শো, আচ্ছা লোড এসেছে না। চেক আউটে যায় না কেন? এই যে ফায়ার করছে ইনিশিয়াল চেকআউট, ঠিক আছে? ফেসবুক এটা বলে ইনিশিয়াল চেকআউট, জিটিএম এ বা জিএফ4 এ বলা হয় চেকআউট, শুধু চেকআউট। বা চেকআউটে ক্লিক করেন, চেকআউট আপনি কি কি পারচেজ করছেন সব ইনফরমেশন এদিকে চলে আসছে। আপনার এদিকে আসছে মানে আপনার ইভেন্ট ম্যানেজার এটা নিবে 100% শিওর, বুঝতে পারছি? 100% শিওর ইভেন্ট ম্যানেজার এটা টেক করবে। এবার এদিকে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আগে দিয়ে দিচ্ছেন না ভাই, এদিকে আর আপনার ফিল আপ করতে হবে না, ড্রাফট হয়ে গেছে অলরেডি। যদি আপনার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন। এবার আমি কি করবো? প্লেস অর্ডারে ক্লিক করলে দেখুন পারচেস হয়ে গেছে, পারচেসটা ফায়ার করবে। আচ্ছা, এদিকে লোডিং অফ হবে, এদিকে ট্যাগ ফায়ার করবে। যদি এদিকে লোড অফ হয়ে গেছে এদিকে ফায়ার করে নাই, বুঝতে হবে আপনার ট্যাগ কনফিগারে সমস্যা আছে। এটাই হচ্ছে প্যান্থিয়ন, দুনিয়া স্লো। এই দেখেন পারচেস চলে আসছে।
যে পারচেস কি পারচেস করছিলাম আমরা, কফি পারচেস করছিলাম না, পুরো ইন ডিটেলসে আমার ইনফরমেশন চলে আসছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? পুরো কাস্টমার জার্নিটা কিন্তু আমি ট্র্যাক করে দেখালাম। এটা হচ্ছে একদম সহজ সিস্টেমে ট্র্যাক করে দেখাচ্ছি। আমি বলতেছি না যে ট্যাগ ম্যানেজার দিয়ে ট্যাগ কনফিগার করলে ওইটাও কঠিন, আপনি প্র্যাকটিস করলে সবই সহজ। ঠিক আছে? কারণ আপনারা যদি মনে হয় যে না, আপনারা প্রথমে এই কাজটা করেন, এই কাজটা করার পরে যদি মনে হয় যে না আমার আসলে ট্র্যাকিং এর প্রতি আমার ইন্টারেস্টটা আছে, মানে ট্র্যাকিং করতে আমার মজা লাগবে হয়তো, ঠিক আছে, তখন আমি আপনাদের দরকার হলে একটা ক্লাস দিয়ে, দরকার একটা ক্লাস এক্সটেন্ড হইলো আর কি, সমস্যা তো নাই, একটা ক্লাস এক্সটেন্ড করে হইলো আমি জিটিএম দিয়ে দেখাই। বুঝতে পারছি? আর যদি মনে করেন যে হ্যাঁ আমি নিজে নিজে করতে পারবো, করে নেন। লাস্ট বেসে একজন এরকম করছিল, এরকম দেখাই দিয়েছে, নিজে নিজে জিটিএম কানেক্ট করে দিয়েছে, কেউ কয় নাই, আমি দেখাই আমি। বুঝতে পারছি? কারণ এটা যদি আপনি করতে পারেন আপনি সার্ভিস দিতে পারবেন। কিন্তু এদিকে সমস্যাটা আমি একটু, যেমন সুবিধা খুব সহজে আমরা কনফিগার করতে পারলাম, কিন্তু এদিকে অসুবিধা আছে একটা। আপনার অনেক সময় দেখবেন যে আপনার ট্যাগ ছেড়ে দিতেছে, এদিকে যখন সবগুলো ফায়ার করলো, আপনার যখন ক্লায়েন্ট, এদিকে আমি একজনের ঢুকছি ওয়েবসাইটের ভিতরে, যখন মনে করেন যে 5 6 7 800 মানুষ এক লগে ঢুকে, তখন এই প্লাগইন গুলো অনেক সময় ডাটা ম্যাচ করা ছেড়ে দেয়, মানে ডাটা পাস করা ছেড়ে দেয়, তখন আবার ডাটা মিস হয়ে যায়। বুঝতে পারছি? তো ওই কারণে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করে রাখি। কিন্তু এই যে এদিকে আমরা যে কনফিগার গুলো করলাম, কি কি করলাম? পারচেস করলাম, ইনিশিয়াল চেকআউট করলাম, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কন্টেন্ট করলাম, পেজ ভিউ করলাম। এই যে 5টা জিনিস আমরা কাজ করলাম, এগুলারে বলা হয় ফেসবুকের ভাষায় স্ট্যান্ডার্ড ইভেন্ট। কি বলা হয়? স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন আপনার কাছে যদি কোনো মানুষ বা কোনো ক্লায়েন্ট যদি আইসা বলে আমি পিক্সেল সেটআপ করতে চাই, তার মানে কি, সে কি করতে চায়? সে এই যে 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, এই 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট সে কাজ করতে চায়। আমরা বুঝতে পারছি? তো আপনি এই 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট যদি করে দেন, তাহলে আপনি 100% ট্র্যাকিং করতে পারেন। এখন যদি কেউ চায় যে আপনি এই ওয়েবসাইটের ভিতরে কতক্ষণ স্ক্রল করছে, এটাও করতে পারবেন। এই কোন পেজের ভিতরে কতক্ষণ ছিল, এটাও করতে পারবেন। কোন দিকে দেখছে, এটাও করতে পারবেন। কোন ভিডিওটা দেখছে, এটাও করতে পারবেন। কোন ইমেজে বেশিক্ষণ ছিল, ওইটাও করতে পারবেন। মানে মোটামুটি আপনি সবকিছুই করতে পারবেন। ওইগুলোর বলা হয় কাস্টম ইভেন্ট। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, আর একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। আমরা কাস্টম ইভেন্ট যদি কাস্টমার চায় সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টে দেই, আর যদি না চায় সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলোই করি। আমরা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার বিষয়টা? কঠিন লাগছে নি বিষয়টা? ওই না মেয়েটা কঠিন, সহজ হয়ে যাবে, বাড়ির যে প্র্যাকটিস করলেন এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, ডিটেলস বেশি না ভাই, আমি ডিটেলসে কইছি এই কারণে বেশি হয়েছে। আপনি কাজ করতে গেলে, এটা যে আমি কাজ করতে যাই সর্বোচ্চ আমার এটা 10 মিনিট লাগবে কাজ করতে, নাকি? কিছু মাথার নেওয়ার দরকার নেই, আমি আপনার একদম সহজ করে দিই। আমরা যে ওয়েবসাইট বানাইছি না, এই জিনিস পুরো মাথা থেকে ফালাই দেন। এই জিনিসটা আপনি অ্যাজ এ স্কিল ডেভেলপমেন্ট হিসেবে আপনি এটা নেন, ঠিক আছে? কিন্তু ক্লায়েন্ট আপনারা কোনো সময় করবো না ভাই একটা ওয়েবসাইট বানান। আপনার কাজ কোন দিক থেকে শুরু হবে? আপনার কাজ শুরু হবে অ্যাক্সেস নেওয়া থেকে। আপনি কি কি অ্যাক্সেস নেবেন, চাইলে লিখে নিতে পারেন। ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নেবেন, আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবেন, যদি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে না চায় সেক্ষেত্রে পিক্সেলের অ্যাক্সেস নেবেন, ঠিক আছে? পিক্সেলের অ্যাক্সেস নেবেন। আপনার যদি জিটিএম দিয়ে কানেক্ট করেন, কনফিগার করেন, সেক্ষেত্রে জিটিএম এর জন্য একটা জিমেল অ্যাকাউন্ট নেবেন, জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড সহ নেবেন। বুঝতে পারছি? এই জিনিসগুলো হইলে, এই 3টা জিনিস হইলে আপনার কাজ হয়েছে। ওয়েবসাইটের পাসওয়ার্ড, মেটা সুইটের অ্যাক্সেস, আর হচ্ছে আপনার জিএ4 এর অ্যাক্সেস, ঠিক আছে? আর পিক্সেলের জন্য টাকা, পিক্সেল কেনার জন্য, পিক্সেল ইউর সাইট কেনার জন্য টাকা। আপনার ওয়েবসাইট অ্যাক্সেস, বিজনেস সুইট অ্যাক্সেস, আর হচ্ছে আপনার যদি জিএ4 দিয়ে কনফিগার করেন সেক্ষেত্রে হচ্ছে জিএ4 এর একটা জিমেল আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেস। জিমেল পাইলে তো আপনি ওই জিমেলে একটা কি বলে গুগল ট্যাগ ম্যানেজার বানিয়ে নিতে পারবেন। আর এরিয়ার ক্ষেত্রে কিছুই লাগবে না। এরিয়া ওয়ার্ডপ্রেস নিলেন, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিলেন, নেওয়ার পরে ইয়া নিলেন, মেটা সুইটের অ্যাক্সেস নিলেন। এই দুইটা নিলেই ও বাকি কাজ নিজে নিজেই করতে পারবেন। বুঝতে পারছেন? ইভেন ওই বিজনেস ম্যানেজার নিলে ইভেন্ট ম্যানেজার অটোমেটিক কানেক্ট আইব। আর যদি এরকম হয় যে সে আপনার ফুল অ্যাক্সেস দিতে চাইতেছে না, ফুল কন্ট্রোল দিতে চাইতেছে না, তখন ওনারা বলবেন যে আপনি আমারে বিজনেস ম্যানেজারের হয় পিক্সেলের অ্যাক্সেসটা দেন, পিক্সেলের ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস দেওয়া যায়, হয় পিক্সেলের অ্যাক্সেস দেন, না হয় আমারে ইয়ে করেন, শুধু ইভেন্ট ম্যানেজার অ্যাক্সেসটা দেন, ঠিক আছে? এই জিনিসগুলো হইলে আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন। পেজ টেজের অ্যাক্সেস লাগে না তেমন একটা, মেটা সুইচের অ্যাক্সেস দিলে অটোমেটিক আপনার অ্যাক্সেস চলে আসে। আচ্ছা, এবার বলেন কোনো সমস্যা আছে কিনা?
এই দেখলাম যে অনেকে ঘুমাইতেছেন। আমি যদি ট্যাগ ম্যানেজার দেখাই আরো ঘুমাবেন। আজকে তো মনে করেন একটু লাস্টের দিকে যাই ঘুমাইছেন, ট্যাগ ম্যানেজার শুরু করলে দেখবেন প্রথম দিক থেকে ঘুমাইতেছেন। ট্যাগ ম্যানেজার আমি অনেক সহজ করে রাখছি। আমরা কাজ করার ক্ষেত্রে আমরা কিছু নোট ইউজ করি, জাস্ট নোট দেখে কপি পেস্ট করে দিই জিনিসগুলো, ওই আইডি কষ্ট হয় না। আমরা করলে এরকম ভাবেই করে থাকি। এখন বুঝতে পারছেন যে আপনারা কেমনে আসলে ট্র্যাক করে পিক্সেল দিয়ে। এখন আবার এদিকে হলে পিক্সেল পাইছেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এদিকে এই যে থ্যাংক ইউ পেজ আনছে না, ওয়াটার রিসিপ্টের যে পেজটা আনছে না, এটা কিন্তু ওয়াটার রিসিপ্ট পেজ। এই যে ওয়াটার রিসিপ্ট, এই পেজটা অনেক সময় দেখবেন পেমেন্ট তারা কি করে, থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে পেমেন্ট। এদিকে আমি ক্যাশ অন ডেলিভারি দিছি, আমার থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। যেমন ধরেন গতকালকে রাত্রে একটা সাথে কাজ হয়েছে, ওইটার হচ্ছে ওয়েবসাইটের থেকে রিডাইরেক্ট করে এসএসএল কমার্সে। এসএসএল কমার্সের ওয়েবসাইটে নেয়। এসএসএল কমার্সের ওয়েবসাইটে কেন নেয়, কারণ ওইদিকে অনেকগুলো পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করা আছে এসএসএল কমার্সে। তো তারা কি করে, এসএসএল কমার্সের পেমেন্টটা নেয়, নিয়ে তারা আবার ওয়েবসাইটে কনভার্ট করে, মানে এরকম থ্যাংক ইউ পেজে নিয়ে আসে। যদি এরকম থ্যাংক ইউ পেজে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি থ্যাংক ইউ পেজ মানে পারচেসের ডাটা পাবেন। ঠিক আছে? যদি তারা অন্য ওয়েবসাইটে নিয়ে আপনার পারচেসটা করে, মানে টাকাটা নেয়, নিয়ে আপনার থ্যাংক ইউ পেজে না আনে, সেক্ষেত্রে আপনি পারচেসের ডাটা ট্র্যাক করতে পারবেন না, যে কতটা পারচেস হয়েছে এটা ট্র্যাকিং করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছি, কথাটা কি ক্লিয়ার? তো যখনই আপনি কোনো একটা ওয়েবসাইট দেখবেন, মানে এজ এ ট্র্যাকিং এক্সপার্ট আপনাদের কাজটা কেমন হবে? ধরেন আপনি একজন ট্র্যাকিং এক্সপার্ট, আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে আপনার প্রথম একটা ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটের একদম আপ টু বটম দেখা, দেখার পরে তার কোন জায়গায় কোন বাটন ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা। প্রতিটা বাটন ক্লিক করে দেখবেন যে ওই যে কাস্টমার জার্নি যেটা বললাম, আপনি একটা কাস্টমার জার্নি করবেন। কাস্টমার জার্নি করে দেখবেন যে আপনার পুরো প্রসিডিওরে কোনো জায়গাতে আপনার খটকা লাগতেছে কিনা, যে এই জায়গাতে আমার ট্যাগটা হয়তো ফায়ার করবে না। যদি এরকম হয়, আমরা সবসময় দেখি যে ওই লাস্টের এন্ডে জায়গা হয়, ওই যে যখন পেমেন্টটা নিব তখনই ঝামেলাটা হয়। তো যদি আমরা দেখি যে পেমেন্টটা হয়ে গেছে, হয়ে থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে, তাহলে আমরা ওকে, সেফ। আমরা পেমেন্ট সবকিছু আমরা প্রতিটা জিনিসে ট্র্যাক করতে পারবো। যদি এরকম হয় যে থ্যাংক ইউ পেজে নেয় নাই, টাকাটা নিছে কিন্তু থ্যাংক ইউ পেজে কনভার্ট করে নাই, তখন আপনি কি করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? এটা গেল। ধরেন তার থ্যাংক ইউ পেজে নেয় না, তখন আপনি ক্লায়েন্টে কি বলবেন, যে তোমার ডেভেলপারে বলো যে তোমার এসএসএল কমার্স থেকে বা যে কোনো সাইট থেকে যেদিকে ইয়ারা নিতেছে পেমেন্ট নিতেছে, ওই দিক থেকে যাতে থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করে আবার। তো সে একটা পেজ বানিয়ে দিব, তখন আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন বা ট্র্যাকটা করতে পারবেন। তো ওর সাথে সুন্দর করে ডিসক্রাইব করে নেবেন, যখন মিটিংটা করবেন ওই মিটিং এ ওর সাথে দেখা নেবেন যে ওয়েবসাইটের কোন জায়গায় কি আছে, ওরে দেখাবেন যে আমরা এই প্রসিডিওরে কাজটা করব, এইভাবে আমার কাজটা হবে। সেও ক্ল্যারিফাই থাকলো, আপনিও বুঝে গেলেন কাজটা ওয়েবসাইটের অবস্থাটা কি আছে। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। জাস্ট প্রথমে দেখবেন যে আপনার কাস্টমার জার্নি ঠিক আছে না, কাস্টমার জার্নি যদি ঠিক হয় আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন। আর কনভার্সন এপিআই এমনি করতে পারেন, পিক্সেল সেটআপ করতে হলে কনভার্সন এপিআই 5-10 মিনিটের কাম। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এখন কোনো কিছু জানার আছে কিনা পিক্সেল সম্পর্কে? পিক্সেল ইউর সাইট একমাত্র এই একটা টুলসই আছে যে ভালো কাজ করতেছে, তারপর ডাটা মিসম্যাচ হয়। আর বড় বড় ক্লায়েন্ট হলে আপনার এই সাইট এইটা দিয়ে আপনার কাজ করতে দিবেন, তারা বলবে যে ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করেন। বুঝতে পারছেন? বড় ক্লায়েন্টরা কোনো সময় এসব প্লাগইন টাগিনে বিশ্বাস করে না, তারা সবসময় ট্যাগ ম্যানেজার ইউজ করে। জিটিএমই ভালো, আমারও মনে হয় জিটিএম ভালো। কেন ভালো এটা তো বুঝে। জিটিএম এর জন্ম হয়েছে এসব ইভেন্টের ট্র্যাক করার জন্য। মানে ওয়েবসাইটের ভিতরে এই যে ওয়েবসাইটটা আছে, এটার যে হেডার পার্টটা আছে, এই হেডার পার্টে যদি আমি এখন জিটিএম মানে গুগলের কোডটা, সরি পিক্সেল কোডটা না বসাই দিতাম, আমরা চাইলে কিন্তু পিক্সেলের কোড বসাই দিতে পারতাম, কিন্তু এত সুন্দর করে ডাইনামিক ট্র্যাক করতো না সে। এদিকে দেখবেন নাম্বার, কোন প্রোডাক্টটা কিনতেছে, এটার আইডি কত, এরপরে হচ্ছে এটা কোন কোন জায়গা থেকে কিনতেছে, ওর বাড়ির ডিটেলস, অ্যাড্রেস, ইনফরমেশন সব নিয়ে নিতেছে। যদি আমি ওই কোড বসাই দিতাম, ওই জিনিস জীবন হয়েছে। আরেকটা জিনিস, আমরা যে পেজ ভিউটা বসাই না, পেজ ভিউ ইভেন্ট যেটা আছে না, এই পেজ ভিউ ইভেন্ট আপনার ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজে বসে। মানে পেজ ভিউ সব জায়গাতে হয়, আপনি যে পেজ ভিউ করবেন ওইটারে বলা হয় পেজ ভিউ। কিন্তু ওই পেজের ভিতরে এই যে উপরের দিকে যে লেখাটা থাকবে, এই যে উপরের দিকে যেই লেখাটা থাকবে, যেমন এদিকে অর্ডার রিসিভ লেখা আছে, এদিকে অর্ডার রিসিভ লেখা আছে না, এটা কুকি। এই যে এদিকে অর্ডার রিসিভ লেখা আছে না,
এই ওয়াটার রিসিপ্ট হচ্ছে আমার মেইন। যদি ওয়াটার রিসিপ্ট লেখা থাকে তাহলে আমরা বলি ওয়াটার রিসিপ্ট পেজ, যদি থ্যাংক ইউ থাকে তাহলে আমরা বলি থ্যাংক ইউ পেজ। এখন ওয়াটার রিসিভের পাশে অ্যাড টু কার্টও লেখা আছে, কিন্তু আমরা কিন্তু অ্যাড টু কার্ট পেজ বলতেছি না এটা, আরে সরি চেক আউট পেজ বলতেছি না, কিন্তু এটা চেক আউট পেজ কেন বলতেছি না, চেক আউট পেজে আমরা ইনফরমেশন দিই, বিলিং শিপিং ইনফরমেশন দিই, এটা রিলেটেড টু চেক আউট পেজ বাট নট চেক আউট পেজ। এটা পেজটা হচ্ছে আপনার কি পেজ, ওয়াটার রিসিভ পেজ বা থ্যাংক ইউ পেজ। এদিকে দেখবেন আপনার এদিকে থ্যাংক ইউ জানায়, এই যে থ্যাংক ইউ ইউর ওয়াটার হ্যাজ বিন রিসিভড, এই যে এদিকে থ্যাংক ইউ জানায়, এই কারণে আমরা এটা বলি থ্যাংক ইউ পেজ। আমার কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার বিষয়টা? মানে পিক্সেল নিয়ে কোনো সমস্যা আছে? বুঝতে বুঝতে সমস্যা আছে কিনা? সর্বশেষ পেজ আপনার একদম কাস্টমার এন্ডের শেষ পেজ, রিসিভ করার পরে না, মানে অর্ডার ধরেন আপনি আমার ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটে এসে আপনি পারচেসটা করছেন, এখন আমি আপনারা বলবো যে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে আপনার অর্ডারটা আমি রিসিভ করছি, আপনি রিসিভ করার পরে না, আমরা রিসিভ করার পরে থ্যাংক ইউ জানাবো। হ্যাঁ, যখন আপনি পেমেন্টটা দিবেন তখন আমরা থ্যাংক ইউ বলবো। নট অনলি পেমেন্ট দিয়ে দিলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা থ্যাংক ইউ পেজে নিই, থ্যাংক ইউ পেজে নেই হচ্ছে পারচেসটা হয়েছে কিনা কাউন্ট করার জন্য। এখন ধরেন আপনার একটা সিআরএম আছে, ঠিক আছে, এখন সিআরএম এ আপনার সাথে কানেক্ট করছেন, সিআরএম রে আপনি এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করছেন, এখন কয়টা সেল হয়েছে সিআরএম এ যাইতে হবে, তখন আপনার যদি থ্যাংক ইউ পেজ যদি না থাকে সিআরএম জীবনও বুঝতো না কয়টা সেল হয়েছে। এই থ্যাংক ইউ পেজ আপনার মাস থাকতে হবে ওয়েবসাইটের ভিতরে, পারচেস কমপ্লিট হয়েছে কিনা এটা বোঝার জন্য থ্যাংক ইউ পেজ থাকতে হবে। আর এটার এই থ্যাংক ইউ পেজ ট্র্যাক করি আমরা কি দিয়ে, হয় অর্ডার রিসিভ এই কোডটা দিয়ে, আর নয় থ্যাংক ইউ এই লেখাটা দিয়ে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। তো কোনো কিছু জানার আছে, কোনো কিছু বোঝার আছে? প্র্যাকটিস, এটা খালি প্র্যাকটিস না, প্রচুর প্র্যাকটিস করতে হবে। অন্তত হচ্ছে যে আপনার যে সাইটটা বানাবেন, পুরো একটা সাইট বানাবেন, সাইট বানায়া যদি এটা না করেন ভাই, আপনি সেলসের, আমি সেলসের দেয়া যাবো, আপনারা কিছু করতে পারতেন না, এ শিওর, গ্যারান্টি। ক্যাটালগ এড দেখাবো, এদিকে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমরা যে অ্যাড বানাই না, এই ক্যাটাগরির অ্যাডটা বলা হয় ক্যাটালগ অ্যাড। এই ক্যাটালগ অ্যাড চালাতে গেলে আমার মাস্ট ওয়েবসাইট লাগবে। এরপর হচ্ছে এই এক্সপিরিয়েন্স অ্যাড, এক্সপিরিয়েন্স অ্যাড চালাতে গেলে আমার ওয়েবসাইট লাগবে। আমি এই কারণে ওয়েবসাইটটা বানাইছি বা ওয়েবসাইটটা বানায় দেখাইছি, যেহেতু ওয়েবসাইট বানাইছি আপনার পিক্সেল সেটআপটাও দেখে দিলাম। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তাইলে আজকের জন্য এখানে রাখবো। ওকে, ধন্যবাদ সবাই।